হ্যালো ফয়সাল ভাই, কি খবর? কেমন আছেন? হ্যাঁ তানভীর, আমি ভালো আছি। তুমি ভালো আছো আশা করি। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে আপনাকে দেখতেছি, ভাল লাগতেছে দেখে। ধন্যবাদ। আমি আহ, আসলে আমার খুব ভালো লাগলো, তুমি আমাকে ইনভাইট করেছো। আমি অত্যন্ত আনন্দিত জয়েন করতে পেরে। এবং আম, তোমার এই যে পদক্ষেপটা তুমি নিছো এই F1 জার্নির ক্ষেত্রে, এটা আমি মনে করি যে একটা খুব ভালো উদ্যোগ। তার কারণ আহ, মানুষের যতটা না টেকনিক্যাল নলেজ হয়তো মানুষ অ্যাচিভ করতে পারে, কিন্তু তুমি যে ফ্রিকোয়েন্টলি, মানে ধরো খুবই আম, নিত্য নৈমিত্তিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে যাপিত জীবন, সেটাকেও যে তুমি তুলে ধরতেছো, এটার আমি মনে করি একটা খুব বড় সাংস্কৃতিক গুরুত্ব আছে। তো ধন্যবাদ। যেহেতু আপনার এটাতে মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, এই জন্য আপনাকে আমি একটু ব্যাখ্যা করি যে আমার উদ্দেশ্যটা আসলে কি। হুম, হুম। মানে ধরেন, আমি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখি যে কেমনে আমেরিকায় চলে আসবেন, এই সেই এটা সেটা করবেন। তো 10-15 মিনিটের মধ্যে সবাই আর কি বলে ফেলে যে কিভাবে হার্ভার্ডে চলে আসবেন 10-15 মিনিটের মধ্যে, মানে এরকম একটা ভিডিও। না, আমার কাছে মনে হয় যে মানে আমরা তো মানুষ, আমরা তো আসলে মানে দেবতা না। মানে আমরা হু আর হুই টু গিভ পিপল অ্যাডভাইস, রাইট? Yes. আমরা যারা আমেরিকাতে আসছি বা যারা মোটামুটি এখানে তথাকথিত এস্টাবলিশড হয়েছি, আহ, আমরা মানে ঠিক আছে, আমরা হয়তো বা একটা পজিশনে আছি, তার মানে এই না যে আমরা মানুষজনকে উপদেশ দিব। সেই উপদেশ মানে আমি পার্সোনালি ফিল করি যে আমরা ওই পর্যায়ে হয়তো বা মানে অ্যাটলিস্ট আমি যাইনি। তো আমার কাছে মনে হয় যে আসলে উপদেশ না দিয়ে, এখন যেহেতু পডকাস্ট কালচার চলতেছে এবং ইউএস ইলেকশনেও কিন্তু পডকাস্ট একটা বড় অবদান রাইট, রাখছে, রাইট, রাইট, পলিটিক্সে এখনো রাখতেছে। রাইট। তা আমার কাছে মনে হয় যে আমাদের সবার জার্নিগুলো এক এক করে যদি আমি মানুষকে শোনাই, তাহলে ও আমাদের সবার থেকে একটু একটু করে নিয়ে নিজে আইদার ও ইন্সপায়ার্ড হবে, ও কি করতে হবে সেই অনুযায়ী নিজেকে চেঞ্জ করবে, আর আইদার ওই সবার থেকে একটু একটু করে নিয়ে আলটিমেটলি ও মোটিভেটেড হয়ে ও আলটিমেটলি যদি আহ, এই লাইনে আসতে চায় বা এই ট্র্যাক ফলো করতে চায়, ভালো মন্দ সব দিক দেখে আমার কাছে মনে হয় যে এটাই হবে আমার উদ্দেশ্য। মানে আমি ধরেন 10-15 মিনিটের ভিডিওতে কেমনে ইউএসএ তে আসতে হয় এই জিনিস বলে তো আসলে আমার কাছে মনে হয় যে না, এটা একটা ইনকমপ্লিট একটা স্টোরি হয়ে যায়। জন্য সবার পার্সপেক্টিভ, নট জাস্ট আমার পার্সপেক্টিভ। সাপোজ আমি 10 মিনিটের একটা ভিডিও বানাইলাম, হুম, হুম। আমার ওই ভিডিওটা আসলে কতটুকু কারেক্ট। এখানে একটা জিনিস দেখেন যে আপনি যদি কোয়ালিটির কথা চিন্তা করেন, যে বেশ কিছু ভালো ভালো পডকাস্ট আছে যেখানে একটা মানুষ খুব সুন্দর লাইট ক্যামেরা অ্যাকশন দিয়ে খুব সুন্দরভাবে দিনের পর দিন পডকাস্ট করে চলতেছে, এক্স্যাক্টলি। এবং সে একই সময় জিও পলিটিক্স নিয়ে বলতেছে, একই সময় হায়ার স্টাডি নিয়ে বলতেছে, একই সময় অর্থনীতি নিয়ে বলতেছে, একই সময় ডক্টর ইউনুসের সমালোচনা করতেছে। মানে ইউ আর এ ওয়ান পার্সন, ইউ আর এ ওয়ান হিউম্যান বিং। জাস্ট বিকজ তোমার সুন্দর একটা স্টুডিও আছে, জাস্ট বিকজ তোমার সুন্দর মাইক্রোফোন আর ক্যামেরা আছে, তার মানে এই না যে তোমার পডকাস্টের যা তথ্য দিবা সেটা টেকনিক্যালি কি বলবো, মানে এটার একুরেসি নিয়ে অবশ্যই কোশ্চেন আসতে পারে, তাই না? এটা পডকাস্ট ইটস অ্যাবাউট নলেজ, ইটস নট অ্যাবাউট বিনোদন। এক্স্যাক্টলি, এখানে আমার একটা ছোট্ট, আমি একটু অ্যাড করতে চাই তোমার বক্তব্যের সাথে। সেটা হচ্ছে যে আমি প্রায়শই একটা জিনিস বলি নানান ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশ নিয়ে মন্তব্যের ক্ষেত্রে বা বাংলাদেশের সংস্কৃতিতে, যেভাবে তুমি বললে যে মানুষ বিশেষজ্ঞ জ্ঞানের বিপরীতে সবার সবকিছু নিয়ে মত আছে, থাকতে পারে। মত থাকাটা কোনো দোষণীয় ব্যাপার নয়, কিন্তু সেই মতটাকে প্রকাশের ক্ষেত্রে আমি কোন পন্থা অবলম্বন করছি, আমার মনে হয় সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আমি আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত যদিও আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, বিজ্ঞানের মৌলিক ব্যাপারগুলো হয়তো আমার জানা, কিন্তু এরপরে তো আমি সমাজতত্ত্ব পড়েছি, এরপরে আমি অর্থনীতি পড়েছি, তারপরে আমি সমাজকর্ম পড়েছি, তাই তো? তাহলে সামাজিক বিষয়াদি, বড়জোর সাংস্কৃতিক বা রাজনৈতিক বিষয়াদি নিয়ে আমি কিঞ্চিত মন্তব্য করতে পারি, যেটা সংস্কৃতির সাথে জড়িত। কিন্তু আমি তো হঠাৎ করে ওই স্পেস এক্স কি হচ্ছে, বা ইলন মাস্ক কি করছে, বা টেকনোলজিক্যাল ফিল্ডে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে আমার একটা নিজস্ব ভাবধারা থাকতেই পারে, আমার মতামত থাকতে পারে, কিন্তু সেইটা নিয়ে প্রকাশ্যে আমি এমন ভাবে মন্তব্য করতে পারি না যেটা মানুষকে মিসলিড করতে পারে। মানুষের মতামত থাকাটা যথেষ্ট, এটা কোনো সমস্যা নয়, কিন্তু সেটাকে আমি প্রকাশ করবার ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করলাম, সেটা একটা বড় মুশকিল। তুমি এবং আমি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে, তুমি মাস্টার্স করছো, আমি মাস্টার্স করেছি, এখন পিএইচডি করছি। তুমি তো খেয়াল করেছো নিশ্চয়ই যে মার্কিন দেশের কালচারে বিশেষ করে যে যে বিষয়ের বিশেষজ্ঞ নয়, সে সেই বিষয়ে ট্রু। মতামত দেওয়া থেকে একদমই নিরাপদভাবে দূরত্বে থাকে।
কোনো অবস্থাতেই সে অনধিকার চর্চা করতে যায় না। আমার মনে হয় যেহেতু বাংলাদেশের সমাজে, বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক সংস্কৃতিতে আহ, বিশেষজ্ঞ মানুষের মতামতের কালচারটা আসলে গড়ে ওঠেনি, বিশেষায়িত না আমাদের জ্ঞানের জায়গাটা, সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য জায়গায়ও আমার মনে হয় মোটামুটি ভাবে একই রকম চিত্র। এবং এই গণসংস্কৃতির কারণে আমাদের যারা মানুষ তাদের ভেতরেও বাংলাদেশের কালচারের থেকে যারা বিলং করে তাদের ভেতরে এই ধরনের প্রবণতা আছে, যে কোনো একটা বিষয়ে হুটহাট একটা মন্তব্য করে দেওয়া। আরেকটা বিষয় হচ্ছে মিডিয়া ব্যাপারটা, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর যে পথ, সেইটির একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলো আসার পরে। মনে রাখতে হবে এর আগে যখন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া একমাত্র প্রচলিত গণমাধ্যম বা সংবাদ মাধ্যম ছিল, তখন কিন্তু সেখানে একজন লব্ধ প্রতিষ্ঠ অভিজ্ঞ সম্পাদক ছিলেন, যিনি যে কোনো খবরাখবরের মান নির্ণয় করে এবং যাচাই করে তারপর সেটা পাবলিশেবল কিনা সেটা নির্ধারণ করতেন। মনে রাখতে হবে এখন আমাদের কাছে মুঠোফোন, এই আধুনিক যন্ত্র আসাতে এবং প্ল্যাটফর্মগুলো আসাতে কোনো সম্পাদকের কোনো ব্যাপার স্যাপার নেই এখানে। প্রত্যেকেই সম্পাদক, প্রত্যেকেই রিপোর্টার, প্রত্যেকেই প্রকাশক। কিন্তু সেন্সরশিপ সেন্সর, ব্যাপারটা এক্স্যাক্টলি উঠে গেছে। এক্স্যাক্টলি, এবং তাতে করে আমরা হুম। ইনফোডেমিক বলে এক ধরনের নতুন আপদ বা উপদ্রব গণসমাজে ছড়িয়ে পড়তে দেখছি, যেটা নিয়ে পণ্ডিতেরা নিশ্চয়ই এখন এটা বাংলা কি হইতে পারে ভাই? তথ্য আহ, 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 মানে এটা কি আমি আমি জানি আমি প্যান্ডেমিক তো মহামারী, এটা তথ্যমারি মনে আমরা হয় এটা হবে আর তথ্যবাদী কি। বোধহয় বলতে পারি এক অর্থে, রাইট? হ্যাঁ, বলতে পারি। বলতে পারি। যাই হোক, আমরা আসলে পডকাস্টের মেইন ইয়েতে শুরু করি। তার আগে ভাইয়া, আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু, মানে আপনি যদিও অলরেডি বলছেন একটু হালকা, বাট আপনার মানে তার আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বললে ভালো হয়, প্রাতিষ্ঠানিক ব্যাকগ্রাউন্ড, এবং তারপর আপনি হচ্ছে আপনার যে ইউএসএ তে F1 জার্নি, মানে ইউএসএ তে আসে, সেটা নিয়ে আমাদেরকে যদি একটু অল্প সময়ের মধ্যে স্টোরিটা শেয়ার করেন। নিশ্চয়ই তারপরে হচ্ছে আমরা আপনার একাডেমিক এক্সপার্টিস যেখানে, সেটা নিয়ে মোটামুটি একটা আলোচনা করব। নিশ্চয়ই, ধন্যবাদ। তো আমি তো ফয়সল, তুমি জানো, তারপর আমি বলছি হ্যাঁ। যারা নিশ্চয়, হ্যাঁ, আমার নাম ফয়সল আহমেদ, আমি আই গো বাই ফয়সল, দ্যাটস হাউ আমেরিকান সে ইট। তো ফয়সল, হ্যাঁ, এখন আমি আহ, আহ, আমার স্কুল এবং কলেজ দুটোই ছিল খুলনাতে। আমি জন্মেছি খুলনাতে, বড় হয়েছি সেখানে। এবং আম, আমি যদিও ওই অর্থে লোকাল না হয়ে ইন্টারন্যাশনালি ভাবতে পছন্দ করি, কিন্তু আমার লোকাল অরিজিন যদি চিন্তা করতে হয়, আমি একদম আগাগোড়া খুলনার মানুষ। তো আমি আচ্ছা। এসএসসি এবং ইন্টারমিডিয়েট খুলনা জেলা স্কুল এবং খুলনা সিটি কলেজ থেকে শেষ করেছি। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। ওখানে আমি স্বাস্থ্য অর্থনীতি পড়ি। সেটা বেসিক্যালি অর্থনীতির একটা অ্যাপ্লাইড ব্রাঞ্চ, যেটা ইকোনমিক্সের যে টুলগুলো আছে সেগুলো হেলথ কেয়ার সেটিং এ কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আলোচনা করে। তো আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়বার পর, আমি বিশেষ করে ইন্টারমিডিয়েটে পড়বার সময় জীবনানন্দ দাশের কবিতা পড়ে আমি প্রচন্ডভাবে অনুপ্রাণিত হই, এবং আই ফেল ইন লাভ উইথ লিটারেচার, অ্যান্ড দেন ইভেনচুয়ালি আই ফেল ইন লাভ উইথ ফিলসফি অ্যান্ড সোশিওলজি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড থিংস লাইক দ্যাট। তো আমি এই কারণে আমি ডিসাইড করি যে না, আমি সমাজবিদ্যাই পড়বো, যা কিছুই পড়ি সেটা যেন সমাজের সাথে সম্পৃক্ত হয়। আমি আর হার্ড সায়েন্স বা অ্যাপ্লাইড সায়েন্স করতে চাই না। তো এই সিদ্ধান্ত নিয়েই আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি পড়লাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি একটু ছোট করে বলবো যে আমি কৃতজ্ঞ প্রতিষ্ঠানটার কাছে যতটা না বেশি, তার চাইতে বেশি ওই প্রতিষ্ঠানে যাবার কারণে যেসব মানুষদের আমি চিনতে পেরেছি, জানতে পেরেছি, এবং যাদের সাথে আমার সম্যক সাক্ষাৎ হয়েছে। এবং আমি প্রায়শই বলি যে দে হেল্প মি গ্রো আপ ইন্টেলেকচুয়ালি, ইমোশনালি টু সাম এক্সটেন্ট অফ কোর্স, বাট মেইনলি ইন্টেলেকচুয়ালি। আই থিঙ্ক আমি নিজেকে কাইন্ড অফ চিনতে শুরু করেছিলাম, এবং সেই চিনতে শুরু করার একটা পরিক্রমা হিসেবে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রে আমি সমাজকর্ম পড়তে আসা। মনে রাখতে হবে যে বাংলাদেশে সমাজকর্মী কোনো লাইসেন্সড প্রফেশনাল না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দে আর লাইসেন্সড প্রফেশনালস, এবং এখানে সোশ্যাল ওয়ার্কারদের একটা হিউজ ডিমান্ড এবং সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আছে। আচ্ছা, এখানে জাস্ট একটা হ্যাঁ কোশ্চেন, এই জিনিসটা আমি কিউরিয়াস। হ্যাঁ হ্যাঁ, please. ডক্টর ইউনুসের আমি মনে হয় কোথাও দেখছিলাম, হুম, হি আইডেন্টিফাই হিমসেলফ অ্যাজ লাইক সোশ্যাল ওয়ার্কার। হুম। এটা কি আমি ভুল দেখছি অর সামথিং? দ্যাট কুড বি, তার কারণ উনি সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার একটা জায়গায় কাজ করেছেন। তো অর্থশাস্ত্রের ব্যাপারে একটা বড় অভিযোগ হচ্ছে অর্থনীতি
পুঁজির প্রবৃদ্ধি নিয়ে যত বেশি কাজ করেছে, মানুষের কল্যাণ নিয়ে তত বেশি কাজ করেনি। তো সেই ওনার নোবেলের টপিকটা কিন্তু ভাই যতটা না হচ্ছে ইকোনমিক্স, তার থেকে বেশি কিন্তু হচ্ছে নিঃস- মানে শান্তি। দ্যাট মিনস নিঃসন্দেহে লাইক উনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হোক, এবং এক্স্যাক্টলি, এটা নিয়ে একটা মোটামুটি বিশাল একটা ডিসকাশনও আছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে সরি, আমি নিঃসন্দেহে। আসলে আপনাকে ইন্টারাপ্ট না করছি, না না আপনি না 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 বললেন। না না, তুমি চমৎকার কথা বলেছো। আমি এখানে আরেকজন মানুষকে স্মরণ করতে চাই, তিনি হচ্ছেন অমর্ত্য সেন। তিনি কিন্তু মনে রাখতে হবে, তিনি সারা জীবন অর্থশাস্ত্র পড়লেও তিনি কিন্তু হার্ভার্ড হুম হুম বিশ্ববিদ্যালয়ের টমাস ডব্লিউ ল্যামন্ট অধ্যাপক ফিলসফির, নট ইন হুম ইকোনমিক্স। হি হুম। ইজ নট টিচিং ইকোনমিক্স, হি ইজ টিচিং আচ্ছা, ফিলসফি। উনি 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 আসলে নোবেল পাইছিল কিসে? আচ্ছা, উনি উনি পোভার্টি অ্যান্ড ফ্যামাইন নিয়ে উনি গবেষণা করেছেন, সেই জন্য উনি নোবেল পেয়েছেন। তো উনার মূল ওনার যে থিসিস ছিল, সেটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে যে দুর্ভিক্ষ যতটা না প্রাকৃতিক, তার চাইতে অনেক বেশি হুম, মানব সৃষ্ট। এইটা ছিল ওনার গবেষণার মোদ্দা কথা। এটার তো আসলে মানে প্রুফ তো অলরেডি আছে। এটার নিঃসন্দেহে প্রুফ তো হচ্ছে যে নিঃসন্দেহে। আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে বাংলাদেশে, মানে তখন তো আহ, ইয়ে ছিল মানে তৎকালীন বাংলাদেশে ওই যে চার্চিল বলছিল হুম না হুম যে দে ব্রিড লাইক র্যাবিটস। হ্যাঁ, সো ইভেন দো হচ্ছে তাদের সারপ্লাস ছিল, এবং তারা মানে তারা হচ্ছে শিপ করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শস্য হচ্ছে জাস্ট অ্যাজ এ ব্যাকআপ, নট লাইক ফর মেইন সোর্স অফ ফুড, ব্যাকআপ হিসেবে নিয়ে গেছে। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি, হুম। হি ওয়াজ লাইক যে দে ব্রিড লাইক র্যাবিটস, হু কেয়ার্স। এবং এটা একটা সাংঘাতিক ব্যাপার যে একদল মানুষকে তিনি ডিহিউম্যানাইজ করছেন। তিনি তাদেরকে পশুর সমান বলে মনে করতেছেন, যাদের হিউম্যান রাইটস নেই। এবং এই আমরা যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে বসে কথা বলছি এবং মানুষজনকে নিশ্চয়ই অনুপ্রাণিত করছি মার্কিন যুক্তরাষ্ট্রে আসার জন্য, মানুষ একটা জায়গায় বোধহয় একটুখানি ভুল বুঝে ফেলে, সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই। মার্কিন দেশে যাদের সাথে, যারা আমার বন্ধু বান্ধব, যারা আমার শিক্ষক ছিলেন এবং আছেন, all of them are fantastic people. I am so grateful to them. They helped me think like a social worker. এবং একটা জিনিস যেটা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ মোটেই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে রিপ্রেজেন্ট করে না। ট্রু। এইটা যেন আমরা ভালো করে বুঝতে পারি। আমার মনে ইভেন হয় ইভেন মাঝে মধ্যে প্রেসিডেন্টও নো সরকারকে নো রিপ্রেজেন্ট নো নো, করে না। সামটাইমস ইট ডাজন্ট। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাটা এত বেশি কমপ্লেক্স, যেটাকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার ভেতরে বড় হওয়া একজন মানুষের পক্ষে পারসিভ করাটা অনেক সময় বেশ কঠিন হয়ে পড়ে। তার কারণ মনে রাখতে হবে, আমাদের জগৎকে দেখার যে লেন্স, সেটি তৈরি হয় কিন্তু আমাদের যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে। ফলে যার যেমন অভিজ্ঞতা, সে জগৎকে সেভাবে দেখে। কিন্তু আমি দেখি বলেই, বা কেউ একজন কোনো একভাবে একটা জিনিসকে দেখে বলেই সেই জিনিসটা অন্যরকম হয়ে যায় না। তো এই বিশেষ করে সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়াতে আগুন ধরার কারণে, আমি রিসেন্টলি বাই দ্য ওয়ে একটু ক্যালিফোর্নিয়া ভ্রমণে গেছিলাম, সেখান থেকে আমি ফিরেছি নিরাপদে। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে একটু ভাই একটু হালকা পাতলা হ্যাঁ, শেয়ার করেন। হ্যাঁ, আমি এটার কথা তো ভুলেই গেছিলাম, মানে আমি জানতাম যদিও হ্যাঁ, ব্যাপারটা, বাট আপনি একটু জাস্ট শেয়ার হ্যাঁ, করেন আপনার অভিজ্ঞতা। কারণ আপনি এক্স্যাক্টলি ওই টাইমেই রাইট ওইখানে রাইট গেছিলেন, রাইট এক্স্যাক্টলি ওই রাইট টাইমে রাইট যখন শুরু রাইট হয়েছে আর রাইট কি। রাইট। তো আমি এই ডিসেম্বরের ছুটিতে, শীতকালীন ছুটিতে আমি গেছিলাম, বেসিক্যালি জানুয়ারির 6 তারিখে আমি গেছিলাম ভেগাসে উইথ এ গ্রুপ পিপল। এবং সেখান থেকে আমরা ক্যালিফোর্নিয়া যাই, সান্টা মনিকাতে গেছিলাম ওই বিচে, এবং আমাদের আরো কতগুলি, ওই যে যেখানে হলিউড সাইনটা আছে, যেখানে যে মানুষেরা ছবি হুম টবি হুম। তোলে আর কি। ওই যে গ্রিফিথ অবজারভেটরির ওই দিক দিয়ে ওই আহ, হাইকটা শুরু হয়। হুম 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 হুম। আমরা দ্রুত চলে আসতে বাধ্য হয়েছি, তার কারণ তখন ইভাকুয়েশন শুরু হয়ে গেছে। আমরা চলে আচ্ছা। আসার পরের দিনই ওই জায়গাগুলোতে আগুন লেগেছে। ফলে আমি যে খুব বেশি জায়গায় যেতে পেরেছি সেটা নয়। আমি মূলত এই প্রসঙ্গটা এনেছি একটু ভিন্ন কারণে। সেটা হচ্ছে, তুমি হুম। নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে খেয়াল করেছো যে বাংলাদেশের যারা নেটিজেন, তাদেরকে আমি জানি না, নেটিজেন ফেসবুকের লোকেদেরকে কি নেটিজেন বলা চলে কিনা আমি জানি না, নিশ্চয়ই তারা এক অর্থে এটাই নেটিজেন। মানে বিবিসি তো অনেক সুশীল ভাষা ইউজ হ্যাঁ করে, হ্যাঁ, তারা ফেসবুকারদের নেটিজেনই বলে। ওকে ওকে। তো আহ, এখন আমি দেখেছি সম্প্রতি যে মানুষজন এখানে দাবানলে মানুষজন পুড়ে যাবার কারণে অনেকেই সেটাকে বেশ সেলিব্রেট করার চেষ্টা করছে, বা তাদের উপর এক ধরনের আহ, সৃষ্টিকর্তার আক্রোশ বলে বলার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ওখানে প্রতি বছর মানুষজন পুড়ে মারা যায়, আমরা কতজন মানুষের ব্যাপারে খোঁজ রেখেছি। প্রশ্ন হচ্ছে, একটা মানুষের জীবন কতখানি ম্যাটার করে, কয়জন মানুষ মারা যাচ্ছে, আমার মনে হয় তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন কতখানি ম্যাটার করে।
তো যে কোনো জায়গায় যে কোনো ধরনের মানবিক বিপর্যয়ে খুশি হওয়ার কোনো কারণ আমি দেখি না। সেইটি এক ধরনের সাইকোপ্যাথের লক্ষণ বাই ডেফিনিশন। এবং তার চাইতে বড় সংকটের জায়গা হচ্ছে এটা সাংঘাতিকভাবে সহমর্মিতাহীনতার লক্ষণ। কোনো সমাজে যখন মানুষের মধ্যে পরস্পরের মধ্যে এমপ্যাথি থাকে না, তখন সেই সমাজে ব্যক্তি মানুষ সাংঘাতিকভাবে ভালনারেবল হয়ে পড়ে। তার কারণ মানুষের প্রতি মানুষের এমপ্যাথি না থাকার মানে হচ্ছে আমি অন্য মানুষের কি হলো তা নিয়ে মোটেই কেয়ার করি না। কিন্তু তাহলে এই সেন্টিমেন্ট যদি সমাজে গ্রো করতে থাকে, তাহলে সেটা আর যাই হোক একটা মানব সমাজ হতে পারবে না। এবং এটা ওই আমাদের একটা স্যাডিস্টিক একটা মেন্টালিটি আমাদের এক্স্যাক্টলি আছে বাঙালিদের, এক্স্যাক্টলি তো যেরকম অনেকের এই ভাব, আমি যাদের তাদের ভাবধারা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যেহেতু প্যালেস্টাইনে হত্যাকাণ্ডকে অবশ্যই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্রণোদনা দিয়েছে, তার ফলে তাদের এই গজব বা whatever। কিন্তু আমি এই জন্য একটু পরিষ্কার করতে চাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ সবসময় অধিকাংশ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে রিপ্রেজেন্ট করে না। দে আর টু ডিফারেন্ট এন্টিটিস। অবশ্যই মানে এটা এটা তো আমরা যারা রেগুলার এখানে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করি এক্স্যাক্টলি আমরা জিনিসটা অবশ্যই জানি, এক্স্যাক্টলি ব্যাপারটা বুঝতে পারি। এক্স্যাক্টলি আহ, বাংলাদেশের মানুষের একটা ব্যাপার হচ্ছে যে তারা ওই যে আমেরিকার ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমেরিকাকে অনেক আহ, বিরোধিতা করতে একটু পছন্দ করে। বাট একটা জিনিস বোঝা উচিত যে আমাদের যখন বেশ কয়েকটা ক্রাইসিস হয়েছিল, স্পেশালি হারিকেন সিডর, যেরকম সিডর হয়েছিল, তারপর আরো কয়েকটা হয়েছিল আমার ঠিক খেয়াল নাই। তো তখন কিন্তু ইউএস কিন্তু আমেরিকা কিন্তু হচ্ছে হেল্প পাঠাইছিল, স্পেশালি ওইসব এরিয়াতে হচ্ছে যখন ওই সমুদ্রের পানি এসে আপনার আঘাত করে তখন তো হচ্ছে খাবার পানি পাওয়া যায় না, রাইট? সো ইউএস মনে হয় মোস্ট প্রবাবলি তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা তারা মনে হয় পাঠাইছিল, এবং যেটা কিনা হচ্ছে ট্রান্সপোর্টেশনে বিশাল একটা হেল্প করছে। আমি ছোট ছিলাম যদিও তখন, বাট আমি দেখতাম যে সবসময় টিভিতে এগুলো আসতেছে, ইভেন আমাদের বাসার পাশ দিয়েও দেখতাম যে ট্রান্সপোর্টেশন, তারপরে হচ্ছে রিলিফ কাজে অনেক হেল্প করতেছে। কারণ বাংলাদেশের এয়ার মানে এই যে এয়ার লিফটিং ক্যাপাবিলিটি তো খুব তখন মনে হয় আরো আরো খারাপ অবস্থা ছিল। এবং ইউএস কিন্তু সবসময় এটা করে, যে কোনো দেশে মানে আল্লাহ না করুক ভূমিকম্প হোক বা যেটাই হোক, বা সেটার ক্ষেত্রে কিন্তু তারা তারা ফার্স্টে আগে আসে। কারণ এখন ব্যাপারটা হচ্ছে যে তারা হচ্ছে বিশ্ব নেতা, এখন তাদের ব্যাপার স্যাপার একটু কমপ্লিকেটেড, না? তাদেরকে একটু ধরেন আপনি সাদা কালো এইভাবে দেখলে হবে না। রাইট। দে হ্যাভ টু ইয়েস। দে হ্যাভ আ লট অফ রেসপন্সিবিলিটিস, রাইট? রাইট। যেরকম ট্রাম্প যেরকম একই সাথে সে আপনার যে আরব কমিউনিটি তাদের সাথেও কিন্তু সে রিসেন্টলি মিট করছে মিশিগানে, যে মিশিগানের ওই যে হ্যামট্রামকে মোস্ট প্রবাবলি ডিয়ারবর্ন মিশিগানে, সেই জায়গায় যে মিট করছে। এবং এটা আসলে ওদের ব্যাপার হচ্ছে ওদের রেসপন্সিবিলিটিস অনেক বেশি। এবং আপনি যেটা বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এখানের জনগণ এরা আসলে ওদের মানে ইউএস গভর্নমেন্টের সবচেয়ে বড় হেটার হচ্ছে ওদের মানে their own people, they don't trust No, no, no. Yes, that's another very big point. মনে রাখতে হবে যে বাংলাদেশের সমাজ হচ্ছে এক ধরনের কালেকটিভ সোসাইটি, তাই না? হ্যাঁ, এবং এখানকার সমাজটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি। এবং গান ল নিয়ে এখানে প্রচুর কথাবার্তা হয়, খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যু। কিন্তু এই যে গান লর সাথে কিন্তু ইন্ডিভিজুয়ালিজম জড়িত। সরকার যদি কোনোভাবে নিপীড়ক হয়ে ওঠে, ব্যক্তি মানুষ হিসেবে আপনি অত বড় প্রতিষ্ঠান, অত বড় ক্যাপাসিটি সম্পন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিভাবে যে দাঁড়াবেন যদি আপনার নিজেকে নিজে প্রোটেক্ট করবার মতো যথেষ্ট ক্যাপাসিটি না থাকে? সেইটা যে একটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট মনে হয় এটা, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। এবং এইটা যে একটা বড় ইস্যু, সেইটা অতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে অভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার অভ্যুত্থান, সেখানে মানুষকে যেভাবে নিরস্ত্র মানুষকে যেভাবে গুলি করা হয়েছে, সেটা দেখে কিন্তু বোঝা যায় যে যদি সরকারের এজেন্সিগুলো, তার নাম পুলিশ হতে পারে, মিলিটারি হতে পারে, র্যাব হতে পারে, সরকারের যদি বড় নিপীড়ক হয়ে ওঠে তাহলে তার নাম ছাত্রলীগ হতে পারে। তো তারা যদি জানতো যে মানুষের হাতেও কাছাকাছি রকমের, হুবহু এক না হতে পারে, কাছাকাছি রকমের মারণাস্ত্র আছে এবং তারা কালেকটিভলি প্রতিরোধ গঠন করতে পারে, তাহলে কিন্তু সরকার এই ধরনের নিপীড়ন চালাবার আগে, মরণঘাতী অস্ত্র ব্যবহার করবার আগে দুইবার ভাবতো। এক্স্যাক্টলি, এটার এখানে একটা কথা মানে আমরা জাস্ট
জোকিংলি বলে রাখা ভালো, বিভিন্ন দেশ টেশ আছে, যেরকম সাপোজ ইউরোপের একটা দেশ, রাইট, ইউরোপের একটা দেশ সুইজারল্যান্ড, তারা শান্তিপ্রিয় দেশ, তো তাদের প্রতি 100 জন মানুষের মধ্যে অ্যাটলিস্ট 24 জন বা 25 জন মানুষের তারা ফায়ার আর্মস তারা ক্যারি করে, মানে লাইসেন্সড আর কি। এই জন্যই তো আসলে তথ্যটা জানা যায়। আচ্ছা আচ্ছা এরকম আরো বিভিন্ন দেশ আছে, তারা বিভিন্ন সময় দেখা যায় যে প্রতিজনে 10 জন, প্রতি 100-তে 10 জন, প্রতি কি বলে 100-তে হচ্ছে 30 জন, এরকম বিভিন্ন কান্ট্রি আছে। কিছু কিছু কান্ট্রি আছে যেরকম কানাডা, শান্তিপ্রিয় কান্ট্রি, তাদের মনে হয় লাইক 40-এর বেশি, মানে প্রতি 100 জন মানুষের মধ্যে 40 জন হচ্ছে ফায়ার আর্মস ক্যারি করে। তো রাইট ইউএস এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে প্রতি 100 জন মানুষের মধ্যে ফায়ার আর্মস এর সংখ্যা, মানে এটা তো হচ্ছে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ করে, মানে মোট ফায়ার আর্মস কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ ভাগ করে করে আর রাইট কি। রাইট তো এইটার নাম্বার হচ্ছে প্রতি 100 জনে ফায়ার আর্মস ক্যারি করে 127 জন। এবং এর একটা সাংঘাতিক অভিজ্ঞতা লিগালি লিগাল লিগালি লিগাল লিগালি না 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 লিগালি you হ্যাঁ can buy arms like any other goods, that's nothing special. হ্যাঁ। এখন আপনি চিন্তা করেন, এদের এদের ব্যাপার হচ্ছে, আপনি চিন্তা করেন যে এই কান্ট্রিকে কেউ যদি আসে কিছু করতে No, চায়, তারপরে no, আগে no, 10 বার no. আর্মি এগুলার কথা বাদ দেন, পিপলদের কাছে They own তাদের semi-automatic rifles. They own military-grade weapons. People, like এক্স্যাক্টলি civilian people. হ্যাঁ, AR-15 মনে হয়, রাইট? হ্যাঁ, Uh, কন্ট্রোভার্সিয়াল অনেক। right, right. তো এনিওয়েজ, আমরা আসলে আমি আপনার এই আমি বোধহয় ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু আমরা হ্যাঁ হালকা পাতলা কথা বলছি, বাট আপনি জাস্ট স্পেসিফিকলি জাস্ট একটু যদি শেয়ার করতেন যে আপনার ইউএসএ তে অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওরটা, কারণ আপনি কিন্তু হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড থেকে, সেই ব্যাকগ্রাউন্ডে ইউএসএ তে নর্মালি আপনার, আমি বললাম ধরেন লিবারেল আর্টস থেকে আপনি ফুল ফান্ডেড মাস্টার্সে আসছেন। right, right. তো এটা That is very এটা rare, এটা কিন্তু very rare. এটা কিন্তু খুবই রেয়ার। হুম, আমি পার্সোনালি আমি হচ্ছে মাস্টার্সে আসছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো ইলেকট্রিক্যাল মাস্টার্স, প্রথম কথা মাস্টার্স ফান্ডিংটাই হচ্ছে একটু রেয়ার, মাস্টার্স ফান্ডিং দিতে চায় না, কারণ একটা স্টুডেন্টকে 2 বছর কাজ করানোর পরে তাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট করে কোনো রিটার্ন পাওয়ার অপশন নাই, রাইট? right, পিএইচডি হলে 2 বছর হয়তো বা তাকে শিখাবে, 3 বছর তার কাছ থেকে বিশাল সার্ভিস পাবে, right, পেপার হবে, এই হবে। right. সো মাস্টার্সের ফান্ডিং ফার্স্টে হচ্ছে একটু কম। তার মধ্যে থেকে আমাদের যেরকম আমাদের বেশিরভাগ ফান্ডিং আমাদের আসে আইদার হচ্ছে নাসা থেকে, হুম, হুম, বা হচ্ছে বিভিন্ন ডিফেন্স এজেন্সি আছে, হুম, হুম, বা ইউএস গভর্নমেন্ট থেকে, হুম, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ এনার্জি, বিভিন্ন জায়গা থেকে আমাদের, যেহেতু সায়েন্স রিলেটেড ওদের রিসার্চ দরকার, তারা হচ্ছে আমাদের মতো যারা আছে তাদেরকে ফান্ড দিয়ে তারা হচ্ছে নিয়ে আসে। right. প্রফেসরদেরকে ফান্ড দেয়, প্রফেসর হচ্ছে আমাদেরকে নিয়ে আসে। বাট আপনার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে আরো রেয়ার। আপনি মাস্টার্সে আসছেন, আপনি হচ্ছে ফুল ফান্ডে আসছেন মাস্টার্সে, এবং আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে লিবারেল আর্টস। আমার এই পেজে বেশ কিছু অনেক মানুষ আসলে, বেশিরভাগ মানুষ যারা, সবারই তো স্বপ্ন থাকে, রাইট? মানে যে ব্যাকগ্রাউন্ডই হোক, সবারই স্বপ্ন থাকে যে তারা হচ্ছে ইউএসএ তে আসতে চায়, এবং অনেকের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু এত স্ট্রং হুম, হয় না, হুম, রাইট? হুম, হুম, তো তারা এখন সেলফ ফান্ডে আসা তো কাইন্ড অফ ইজিয়ার, বাট ফান্ডেড প্রোগ্রামে আসলে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা কিন্তু অনেক টাইম নেয়, right. লাইক 1 বছর আগে থেকে মেন্টাল প্রিপারেশন নিতে হয়, প্লাস হচ্ছে অনেক ধরনের প্রসিডিউর আছে। তো আপনার এই জার্নিটা একটু আমাদের শর্টকাটে যদি একটু শেয়ার করেন, তাহলে সবার জন্য একটু সুবিধা হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। তো আমি মাস্টার্সে আসছিলাম ইউনিভার্সিটি অফ টরন্টোতে। ওখানে আমার প্রোগ্রামের নাম ছিল MSW, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল সোশ্যাল সায়েন্স, তো এই কারণে আমি জাস্ট সুইচ করতে পারছিলাম। তার কারণ আমার ক্যাম্পাসে থাকাকালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে আমি বেশ কিছু অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম, ডিবেটিং ক্লাবের সাথে, বেশ কয়েকটা ফিল্ম সোসাইটি, আইটি সোসাইটি ইত্যাদি। এবং এর সাথে সাথে আমি একটা ল্যাঙ্গুয়েজ কোর্সও করেছিলাম। ইন্টারেস্টিংলি আই চুজ জার্মান, যদিও আমি যে খুব বলতে পারি তা না, অনেক কিছু আমি এখন ভুলে গেছি, বেশ আগের কথা। কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে অ্যাটলিস্ট আমার ডোরগুলো যেন ওপেন থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, রাইট? রাইট, রাইট, রাইট। সেটা কি করে? সেটা এক্স্যাক্টলি। হচ্ছে যে জিনিসগুলো কমন, যে জিনিসগুলো আপনি জিআরই দিতেই পারেন যে কোনো সময়, দেন ইউ হ্যাভ এ স্কোর। হুম আপনি আইএলটিএস দিতে পারেন, ইউ হ্যাভ এ স্কোর। আপনার সিজিপিএ থাকবে, আপনি একটা ডিগ্রি নিলে। কিন্তু এর বাইরে আর কি আছে যে জিনিসটা আপনাকে কিছুটা হলেও অনন্য করে তোলে, কিছুটা হলেও অ্যাডমিশন কমিটিকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে, বা সাহায্য করে, বা অনুপ্রাণিত করে, সেই পয়েন্টগুলো। স্পেশাল অ্যাবাউট হিম, রাইট? রাইট, রাইট, রাইট। তো এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আনলাইক
স্টেম ফিল্ড অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য যে সমস্ত টেক ওরিয়েন্টেড জিনিস আছে এগুলোর চাইতে একটা জায়গায় সোশ্যাল সায়েন্স বা তুমি যেটা লিবারাল আর্টস বলছো এটা একটু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট একটা জায়গায়, সেটা হচ্ছে দে সিক ফর ডাইভার্সিটি বিকজ দ্যাট ইজ দেয়ার ট্রু অ্যাসেট। আমি যখন ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন, ইনক্লুশন যেটাকে আমরা ডিইআই বলি, তার কারণ আমরা ডিআই রাইট, বলি। তো তার কারণ হচ্ছে আমি যে অভিজ্ঞতাগুলো বাংলাদেশে কাজ করার সূত্রে, পরবর্তীতে আমি একটা আইএনজিও তে কাজ করেছি, দুটো প্রজেক্টে আমি কাজ করেছিলাম বাংলাদেশে থাকাকালে মাস্টার্সে আসার আগে, অ্যান্ড দ্যাট রিয়েলি হেল্প মি। আমি আমার প্রফেসরের সাথে কিছুদিন রিসার্চে কাজ করেছি, দ্যাট হেল্প অ্যাজ ওয়েল। আমি আরএ হিসেবে ফান্ডেড ছিলাম, তো সেখানে আমার এই রিসার্চের এক্সপিরিয়েন্সটা খুব কাজে দিছে। মানে হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে আপনার প্রফেসরের আন্ডারে আপনি আরএ হিসেবে কাজ করছেন। রাইট 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 ওকে, এন্ড আপনি হচ্ছে এট দ্য সেম টাইম আপনি হচ্ছে একটা এনজিও তেও কাজ করছেন, রাইট রাইট? রাইট রাইট। এবং এনজিওটার টপিক তো সোশ্যাল সায়েন্স রিলেটেডই ছিল, হ্যাঁ হ্যাঁ রাইট? হ্যাঁ, এটা ছিল ওয়ার্কার্স রাইটস রিলেটেড, হেলথ, আচ্ছা ইয়া আচ্ছা, হেলথ প্রমোশন টাইপ অফ ওকে থিং, ওকে যেহেতু আমার হেলথ ইকোনমিক্স ছিল ওকে। এরকম আর কি। বাংলাদেশে তো এইটা মনে হয় মানে এই ধরনের অনেক প্রোগ্রাম আছে। আছে আছে আছে, প্রোগ্রাম আমরা আমি আমরা গুরুত্ব দিই না, তার প্রোগ্রাম, আমরা গুরুত্ব দিই না, তার একটা বড় কারণ আছে। কারণটা হচ্ছে কিংবা ওরা কিন্তু অনেক লাইফ সেভ করে, যেরকম পোলিও টুলিও। করে তো, পোলিও বাংলাদেশে তো একটা সময় পোলিও অনেক অনেক ছিল, ছিল এখন অনেক নাকি ছিল। বাংলাদেশে কোনো পোলিও পেশেন্ট রাইট নাই। রাইট 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 রাইট। ব্র্যাকের আমি যতদূর জানি ব্র্যাকের এখনো প্রোগ্রাম চলছে এই হুম হুম। এই বিষয়ে। তো আমার আমার তো মনে হয় যে এগুলা আমেরিকার মানুষজনের বাংলাদেশের এই প্রসিডিউর গুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ এদের এদের মানে কি বলবো, লাইক মেডিকেল সিস্টেম এখানে যারা ব্রুটাল আসে তারা বুঝতে পারে ব্রুটাল। মানে, হ্যাঁ। তো এটারও বড় কারণ হচ্ছে এখানকার যে আর্থসামাজিক যে অবকাঠামো, মানে চিন্তাগত হুম হুম অবকাঠামো, দার্শনিক অবকাঠামো, যেটাকে আমরা পুঁজিবাদ বলছি, তাই না? যে হুম হুম। সবকিছু নিয়ে আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। ব্যবসা বাণিজ্য করতে সেটা হবে। সেটা ইমোশন হোক, সেটা হেলথ কেয়ার হোক, সেটা হোয়াট এভার হোক, সবকিছুকে সেলেবল হতে হবে, মার্কেটেবল হতে হবে। মাদার্স ডে, ফাদার্স ডে, রাইট রাইট রাইট। ভ্যালেন্টাইন্স ডে, সবকিছু নিয়ে মানে ওইসব ডেতে যেটা হয় যে রেস্টুরেন্টে আপনি আগে থেকে বুক না করলে সিট পাবেন, সিট পাবেন। নর্মাল রাইট রেস্টুরেন্ট, রাইট রাইট? রাইট রাইট। আরে রাতে খাইতে যাবো, আজকে যাওয়া যাবে না কেন? কারণ আজকে ফাদার্স ডে, মাদার্স ডে, মানে বছরে একদিনই বাপ মার সাথে দেখা করতে আসবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি রাইট? ভ্যালেন্টাইন্স ডে, টেডি ডে, চকলেট ডে, এগুলোর কথা বাদই দিলাম, এটা তো বিশাল বিজনেস, মানে এক্স্যাক্টলি। ফেরোর রসার, একদম কিটক্যাট, এটা সেটা, একদম একদম। তা টেডি বিয়ার, সব মেড ইন চায়না, মানে বিশাল বিজনেস। মনে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং আমি জানি না এটা টেক ফিল্ডে কতখানি আলোচিত হয়, বিশেষ করে এই যে যেটাকে আমরা বলি হোয়াইট মেল আমেরিকান ক্রিশ্চিয়ান ওরিয়েন্টেড কালচার, দ্যাটস হোয়াট মেড আমেরিকা, লাইক দ্য ফাউন্ডেশন অফ ইট, তাই না? A bunch of white male people, they founded America, their founding fathers, not father though, we must remember there are many fathers here. হুম হুম তো এই 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 জিনিসটা নিয়ে কিন্তু বিশেষ করে আমাদের ফিল্ডে প্রচুর আলাপ হয়। যেমন আমি একটু হুম ছোট্ট হুম করে একটা উদাহরণ দিই। সম্প্রতি আহ, আমি তো এখন ওই পিএইচডি শুরু করেছি, ফার্স্ট সেমেস্টার শেষ হলো। আমাদের একজন প্রফেসর, তিনি আমাদেরকে কোয়ালিটেটিভ রিসার্চ পড়াতেন। তিনি একজন সাদা মার্কিন ভদ্রমহিলা। হুম তো হুম উনি সেমেস্টারের শেষে আমাদেরকে একটা ইমেইল দিয়েছেন। উনি আমাদেরকে সবসময় খুব পুশ করতেন যে এক্সিলেন্ট ওয়ার্ক হতে হবে, অমুকটা আপ টু দা মার্ক হতে হবে, এন্ড এভরিথিং। তো এইটা তো একটা কনস্ট্যান্ট পুশের কারণ, এটা তো মানুষের ভেতরে এক ধরনের সাংঘাতিক, অনেক সময় কখনো কখনো কারোর জন্য এটা আনবেয়ারেবল একটা প্রেশার মনে হতে পারে। এই যে হুম অলওয়েজ কনস্ট্যান্টলি পুশিং ইউর সেলফ টু প্রডিউস কোয়ালিটি ওয়ার্ক, দ্যাটস নট হাউ হিউম্যান বিংস আর মেড, বাট দেন দ্যাটস হুম দ্য হুম আমেরিকান কালচার না। তো সেটা উনি বলছেন, উনি একটা লিস্ট দিয়েছেন যেখানে ওই সেটা সেটা ইয়ের ব্যাপার, বেশ কি বলা যায়, ইন্টারেস্টিং ব্যাপার, যে সেটা একটা পেপার, সেটা একটা পাবলিশড পেপার, পিয়ার রিভিউড একটা জার্নালে পাবলিশড পেপার। একজন হুম সোশ্যাল হুম ওয়ার্কেরই পিএইচডি স্টুডেন্ট, সে গবেষণা করেছে যে হোয়াইট পিপলদের সাইকোলজি কিভাবে কাজ করে, তাদের ওয়ার্ক এথিক কিভাবে কাজ করে, তাদের সাথে কোয়ার্কার হিসেবে যদি আদার পিপল অফ কালার থাকে, আমরা যারা নন হোয়াইট পিপল, তারা পিপল অফ কালার বলছে তারা, তো তাদের ক্ষেত্রে তাদের মানসিকতার উপরে এই হোয়াইট পিপলদের মানসিকতার প্রভাব কিভাবে কাজ করে, এটি তার গবেষণার বিষয়বস্তু। এবং সেখানে দেখা যাচ্ছে সে 11টা সিগনিফিক্যান্ট পয়েন্ট মেনশন করেছে যেগুলি হোয়াইট পিপলদের থট প্রসেসের ভেতরে আছে। তো তার মধ্যে এই একটা ব্যাপার, এই যে ইন্ডিভিজুয়ালিজম, যে হুম প্রত্যেক মানুষ
বাবা মাও কিন্তু এখানে এক্সপেক্ট করে না যে তার সন্তানরা তার সাথে এসে থাকবে আমরা যেভাবে থাকি, মানে আমরা যেভাবে এক্সপেক্ট করি। তো মনে রাখতে হবে যে এক্স্যাক্টলি। আমাদের বাবা মায়ের মানসিকতা দিয়ে মার্কিন বাবা মায়ের আকাঙ্ক্ষাকে বিচার করা যাবে না, তারা ডিফারেন্ট। ইভেন 12-13 বছরের টিনেজার তাদেরকে হচ্ছে এক্সেসিভ প্রেশার দেওয়া যাবে না। তারা যদি 911-এ কল করে বলে যে No, বাবা no, মা no, আমার সাথে exactly. অ্যাবিউসিভ The বিহেভ Child করতেছে, Protective Service, that's another thing. হ্যাঁ That's another তারা organization. হচ্ছে নিয়ে যাবে, নিয়ে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এটা খুব ভালো একটা টপিক কথা তুমি বলেছো, আমি বোধহয় এখানে একটু যোগ করতে চাই। এই চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসে কিন্তু প্রচুর সোশ্যাল ওয়ার্কার আছে। তো আচ্ছা এটা নিয়ে আচ্ছা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমার বন্ধু বান্ধব থেকে শোনা নানান গল্প আছে, মার্কিন বন্ধু বান্ধব থেকে। এইখানে একটা চমৎকার প্রসঙ্গ চলে এসেছে, সেটা হচ্ছে একজন শিশু কি, যে দম্পতি, ওই শিশুর বাবা মা বায়োলজিক্যাল প্যারেন্টস, সে কি তাদের সম্পদ নাকি ওই শিশুটা রাষ্ট্রের সম্পদ? এই ফিলোসফিক্যাল প্যারাডাইমটাকে বা কোয়েশ্চেনটাকে সলভ করেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, যে শিশু রাষ্ট্রের সম্পদ, চূড়ান্ত বিচারে শিশুর দেখভালের দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের এই জায়গাটাকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি। ওই দার্শনিক সমস্যাটার দার্শনিক সমাধানের জন্য যে মোকাবেলা প্রয়োজন, বুদ্ধিবৃত্তিক মোকাবেলা, সেটা আমরা করিনি। আমাদের একটা বড় মুশকিল হয়, আমরা প্রবলেমকে সলভ না করে প্রবলেমকে শিফট করে দিই। প্রবলেমকে শিফট করলে ওই প্রবলেম কোনোদিন আপনাকে চেস করা থামাবে না। এক্স্যাক্টলি। এখন আমাদের বাংলাদেশের কালচারে যদি আমরা চিন্তা করি, এটার মধ্যে একটা মানে রিলিজিয়াস ফ্যাক্টর আছে, দ্যাট ইজ ট্রু, মানে দ্যাট ইজ ট্রু। রিলিজিয়াস ফ্যাক্টর আছে। কারণ প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের সম্পদ তো বাংলাদেশে, আমাদের বাচ্চা কাচ্চারা তো রাষ্ট্রের সম্পদ না, প্রথম কথা। কারণ হচ্ছে এত এত বেশি বাচ্চা কাচ্চা, এদেরকে রাষ্ট্র দেখাশোনা করাটা আমি ডিফিকাল্ট। হয়তো একটু ভিন্নমত পোষণ করব, কিন্তু তুমি যেটা বলেছো দ্যাট ইজ ট্রু। মানে আমি প্র্যাকটিক্যালিটির কথা বলতেছি, মানে অফকোর্স লাইক ইউ আর রাইট, হ্যাঁ, বাট কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের ব্যাপার হচ্ছে আমরা তো ইমপারফেক্ট। আমাদের একটা কে জানি রিসেন্টলি বলছিল বাংলাদেশ ইজ আ রোলার কোস্টার, ইউ নেভার নো লাইক এটা কই যাবে, কখন উপরে যাবে কখন নিচে যাবে, রাইট? এবং এখন দেশের বাইরে এসে আমি যেরকম বেশ কয়েকটা কান্ট্রি, আমি কিন্তু আন্ডারগ্রেডও দেশের বাইরে, মানে ইউএসএ তে না, আন্ডারগ্রেড দেশের বাইরে। এবং আমি ইউএসএ তে যেহেতু মাস্টার্স কমপ্লিট করছি, ইউএসএ তো অনেকগুলো স্টেট ঘোরা হয়েছে, 20-25টা স্টেট ঘোরা হয়েছে, অল্প কিছু মানুষজনের সাথে কথাবার্তা হয়েছে, এত বেশি হয় নাই। বাট আমি যেটা বুঝি আসলে, অনেস্টলি স্পিকিং, আসলে আমরা বাংলাদেশ, আসলে বাংলাদেশ যে কিভাবে চলে এটা না, আমি আমেরিকাতে এসে আমি সারপ্রাইজড হয়েছি। আরে যে কিভাবে আমাদের দেশটা কিভাবে সার্ভাইভ করে, সিস্টেম কিভাবে চলে। আমেরিকাতে এত কম মানুষ, রাইট, এবং সবকিছু হচ্ছে ওদের কত ধরনের ফ্যাসিলিটি, তারপরে মাঝে মাঝে ওরা স্টপ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে হচ্ছে কিভাবে চলে, এটা একটা মানে এটা চিন্তা করতে গেলে আপনার হচ্ছে স্পিরিচুয়াল লেভেলে চলে যেতে হবে, তাই না? আমি বাংলাদেশ কি জিনিস সেটা আমরা আমেরিকা এসে রিয়েলাইজ করছি আসলে এটা কি। এখন এই জিনিসটা ওই যে বললাম আর কি, যে অফকোর্স আমাদের আসলে আমাদের প্রচুর পরিমাণে মানুষ এবং প্রচুর পরিমাণে অ্যাট দ্য সেম টাইম আমাদের আসলে শিশু কিশোরদের সংখ্যা অনেক বেশি। আবার এখানে একটা স্পিরিচুয়াল মানে একটা রিলিজিয়াস ফ্যাক্টর আছে আসলে। আমরা মানে মুসলিম যারা তারা চিন্তা করি যে বাচ্চা কাচ্চা কি, বাচ্চা কাচ্চা হচ্ছে কাইন্ড অফ লাইক মানে প্যারেন্টসদের কাছে একটা আমানতের মতো, রাইট, বাট দে বিলং টু আল্লাহ, অনেকটা এরকমই তো না, এরকম একটা থট প্রসেস। ইফ আই মাইট বি রং, বাট আমরা এখানে কথা বলতেছিলাম যে বাচ্চা কাচ্চা আসলে রেসপন্সিবিলিটি কার, রাইট? সো আইদার হচ্ছে বাবা মার, রাষ্ট্রের, নাকি হচ্ছে অলমাইটির। সো দ্যাটস দ্যাট। যাই হোক, আমরা ওই কমপ্লিকেশনে না যাই, ওই কমপ্লিকেশনে না যাই, মানে জিনিসটা আসলে এটা নিয়ে আসলে অনেক আলাদা আলোচনা হওয়া দরকার, আলোচনা করা যাবে। রাইট রাইট রাইট। মানে সেটা যদি তুমি বলো, আমি জাস্ট ছোট্ট করে একটু বলবো, আমি সেটা হচ্ছে যে বেশি আলোচনা করবো না এই বিষয়টা নিয়ে, আসলে ইটস আ কমপ্লেক্স ইস্যু। কিন্তু আমি বলবো যে যদি সন্তানেরা আল্লাহর তরফ থেকে, ঈশ্বর বা সৃষ্টিকর্তার তরফ থেকে আমানত হয়, তাহলে সেই আমানতের দেখভাল করার দায়িত্ব যে পিতামাতার, তারা কি তাদের সঠিক দায়িত্ব পালন করছেন, তা তো আমাদের ফলাফলের দিকে তাকালেই বোঝা যায়। বাংলাদেশের সমাজের অধিকাংশ মানুষ কি অধিকাংশ মানুষের সাথে থাকতে চায়? যদি সত্যিই তাই চাইতো, তাহলে কেন তুলনামূলকভাবে এনলাইটেড মানুষেরা বা প্রিভিলেজ মানুষেরা ওই দেশটা ছাড়বার জন্য এত বেশি হুটোপুটি করতো? দে আর প্রিভিলেজ পিপল, রাইট? তা আপনি প্রিভিলেজড হয়ে যদি ভালো না থাকেন, তাহলে থিঙ্ক অ্যাবাউট দোজ যারা প্রিভিলেজড না, তারা কি রকমের দমবন্ধ পরিস্থিতির ভেতরে আছে। তাহলে যারা আমানতের
খেয়ানত করছে না, মানে তারা যদি আমানতের সঠিক দেখভাল করতো, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হতো, যে হিউম্যান বিংরা তৈরি হতো, তারা পরস্পরের সাথে একই সমাজে থাকতে পারত। বাংলাদেশের জনসমাজেই তারা থাকতে চাইতেন, তারা সমাজটা ছাড়তে চাইতেন না। তাহলে কি মনে হচ্ছে না যে ইন্টারভেনশনের জায়গাতে একটা বড় খামতি রয়ে যাচ্ছে, সেখানে একটা বড় অবশ্যই খেয়ানত অবশ্যই হচ্ছে? আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র বা ধরন বা বৈশিষ্ট্যের দিক দিয়ে একটা সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য বা ধর্ম যদি সেকুলার হয়, সেখানে মুসলমানরা কিভাবে আহ, এই বুদ্ধিবৃত্তিক মোকাবেলাগুলো ইসলামিক ফিলোসফি দিয়ে করবেন, সেটাও আমি মনে করি কোনো সরল সমাধান দেবার মতো জায়গাতে নেই। এটা একটা সংকটের জায়গা, কারণ রাষ্ট্রের চরিত্র একরকম, ব্যক্তি মানুষ বা কমিউনিটির অধিকাংশ মানুষের চরিত্র আরেক রকম, বা তাদের বোঝাবুঝি বা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আরেক রকম। এটা তো ভাই বিশাল ডিবেট। আমাদের বাংলাদেশের এটা তো বিশাল টেকনিক্যালি, মানে বাই বুক আমরা হচ্ছে সেকুলার, হ্যাঁ, ডেমোক্রেটিক কান্ট্রি, বা আমাদের আবার 80% বেশি হচ্ছে মুসলিম। তো এখন এটা নিয়ে তো কিন্তু বিশাল ধরনের কনফ্লিক্ট মাঝে মাঝে হয়, মানে টক শোতে 2-3 ঘন্টা চলে যায় মানুষজন এটা নিয়ে ডিবেট করে। রাইট, রাইট। সো রাইট। এটা কিন্তু নট জাস্ট আপনার এই জাস্ট ওই যে চাইল্ড প্রোটেকশন বা যেটাই হোক, চাইল্ড কেয়ার থেকে, এটা কিন্তু হচ্ছে আপনি রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে, রাইট, সবকিছু রাষ্ট্র ধর্ম সবকিছুতে কিন্তু বাংলাদেশের এই জিনিসটা কিন্তু যে ধর্মের সাথে রাষ্ট্রের একটা মানে হালকা পাতলা ছোটখাটো ক্ল্যাশ আছে। রাইট, 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 রাইট। হ্যাঁ তো যাই হোক, এটা আসলে বেশ কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এটিকে এদিকে বোধহয় অন্য হ্যাঁ, আলোচনা। আমরা একটা কাজ করি, আমরা ভাই আপনার যে টপিকটা আপনি আজকে প্রপোজ করছেন, আমরা মনে হয় হালকা আগেও একটু কথা হয়েছিল বাঙালির ট্রান্সজেনারেশনাল ট্রমা এবং আরো কয়েকটা ব্যাপার নিয়ে কথা হয়েছিল। হুম, হুম। বাট আজকে আমরা ওই মেইন টপিকে চলে যাই, মেইন টপিকে। বাট অলরেডি কিন্তু আমরা অনেকগুলা জিনিস জানতে পারছি, যেরকম আপনার ইউএসএ তে আসার ক্ষেত্রে যে যে জিনিসগুলো হেল্প করছে, সোশ্যাল সায়েন্স থেকে এই প্রসেসে আসার জন্য, যেরকম আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার প্রফেসর আন্ডারে কাজ করছেন ঢাকা ইউনিভার্সিটি থাকা অবস্থায়, এনজিওতেও কাজ করছেন, এবং ঢাকা ইউনিভার্সিটির কিন্তু একটা ভালো একটা ভ্যালু আছে, মানে ঢাকা এক ধরনের ব্র্যান্ড ইউনিভার্সিটি রেপুটেশন নিশ্চয়ই আছে, হ্যাঁ। দেশের বাইরে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে আপনার আগের যারা স্টুডেন্ট ছিল তারা অবশ্যই, যারা দেশ এবং দেশের বাইরে, তারা কিন্তু পরিচিত, সুপরিচিত, এবং এটাও কিন্তু একটা ভালো একটা হিসেবে কাজ করছে। সো হ্যাঁ, আমরা ওই পয়েন্টে আলোচনা করছি। আমরা ইউএস এর একটু একটু জাস্ট ইউএস এর সোশ্যাল পার্সপেক্টিভ নিয়েও আমরা কথা বলছি বেশ কিছুক্ষণ। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের মেইন যে টপিক, যে ওই ওই টপিকে চলে যাই আর কি, যেটা আপনি আপনার এক্সপার্টিস থেকে আজকে আমাদের সাথে শেয়ার করবেন। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আম, আমার আলোচনার টপিকটা ছিল মূলত অ্যাকালচারেশন, বাইকালচারেশন, these two journeys for international students and international professionals like you, students like me. তো আচ্ছা, এটা তো শুরু। এখানে এখানে তো হচ্ছে যারা এখানে অলরেডি 20-30 বছর ধরে আছে, হ্যাঁ, বাঙালি যারা, বাংলাদেশি যারা আমেরিকাতে 20-30 বছর ধরে আছে, তারাও তো ইনক্লুডেড হবে না? নিশ্চয়ই, নিশ্চয়ই, ওকে নিশ্চয়ই, ওকে, ঠিক নিশ্চয়ই। আছে, তো ইন্টারেস্টিং। এরা এই কারণে আমি এটাকে একটা জার্নি বলেছি, আমি এটাকে ডেস্টিনি না বলে একটা জার্নি বলেছি। তার কারণ হুম হুম। হচ্ছে, এটা আমার কাছে মনে হয় মানুষের যে কালচারাল ইভলিউশন, এটা আসলে একটা জার্নির মতোই। আমরা ঠিক কোথায় পৌঁছবো সেই ঠিকানা আমাদের জানা থাকে না। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ইন্টারন্যাশনাল মানুষ হিসেবে আমাদের কাছে কিন্তু চয়েস কম থাকে। আমরা হুম হুম। সিচুয়েশন দ্বারা অনেক বেশি তাড়িত হই। যেখানে এক্স্যাক্টলি। অপরচুনিটি আছে সেখানে আমাদেরকে যেতে হবে। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ লাইক ইট অর নট লাইক। হুম। কিন্তু যারা লোকাল আমেরিকানস, তাদের তো অনেক বেশি প্রেফারেন্স থাকে। তারা যেটা প্রেফার করে তারা সেটা করতে পারে। দে হ্যাভ দ্য অপশন, দে হ্যাভ লাইক দ্যাট ইজ। যারা মিড ওয়েস্টে জন্ম নিচ্ছে এখানেই মরবে, যারা ফ্লোরিডাতে জন্ম নিচ্ছে ফ্লোরিডাতেই থাকবে। হ্যাঁ। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হয় কি, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক বাস্তবতাটা যারা প্রত্যক্ষ করেনি বা অভিজ্ঞতা লাভ করেনি, তাদের একটা জিনিস মনে হয় যে বাংলাদেশে তো আমাদের স্পেস খুব কম, মানুষ অনেক বেশি, তারপরে আমাদের কোনো স্টেট নেই, আমরা গোটা বাংলাদেশটা একটা দেশ। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে আসলে স্টেট গুলো এক একটা দেশের মতো, শুধু সাংস্কৃতিক ভাবে না, শুধু ভৌগোলিক ভাবে না, মানে আলটিমেটলি দে হ্যাভ দেয়ার ওন ক্যাপিটাল, দে হ্যাভ দেয়ার ফ্ল্যাগস, দে হ্যাভ দেয়ার লেজিসলেশন এন্ড এভরিথিং। দে তো হ্যাভ এগুলো দেয়ার আসলে ওন জিডিপি অ্যাজ ওয়েল। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাট ইজ ট্রু, তাই না? দ্যাট ইজ আমরা ট্রু। জাস্ট মানে জাস্ট জিডিপির কথা চিন্তা করি, যেরকম আমি আর আপনি দুজনই ছিলাম ওহাইও স্টেটে, রাইট? রাইট, রাইট। ওহাইওর জিডিপি আর দ্য স্টেট, দ্য কানাডা, হ্যাঁ কানাডা,
অনেকে 51st স্টেট বলে যোগ করবে, বাট আমরা ওই দিকে না যাই। বাট কানাডার টোটাল জিডিপি আর ওহায়োর জিডিপি প্রায় কাছাকাছি। ওহায়োর জিডিপি মনে হয় কানাডার জিডিপির প্রায় 80%। হ্যাঁ, প্রায় 80%। এবং ওহাইও কিন্তু একটা মানে পাত্তাই দেয় না। ওহাইও খুবই ইউএসএ তে তেমন পাত্তা নাই। হ্যাঁ, ইউএস এর টপ 10 স্টেট গুলার মধ্যে মনে হয় নাই। না না এটা এটা এরকম ওহাইয়ের মতো আরো 49টা স্টেট আছে ইউএস এর। তার মানে আপনি চিন্তা করেন, এই যে আপনি যে ব্যাপারটা বলতেছেন, আলাদা ফ্ল্যাগ, আলাদা ইকোনমি, আলাদা গভর্নেন্স, ক্যাপিটাল আলাদা, রাইট? সবচেয়ে বড় কথা হচ্ছে আলাদা টাইপের পিপল তো থাকাটা স্বাভাবিক তাহলে, তাই না? এক্স্যাক্টলি রেজাল্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো সেই সেই যে এটাকে বলে তো একটা বড় মেল্টিং পট, তাই না? নানান ধরনের কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষেরা এই জায়গাটার সাথে মার্জ করার চেষ্টা করে। এখন এই জায়গাটাতে আসতেছে আমাদের আলোচনার বিষয়বস্তুটা, যে অ্যাকালচারেশন এবং বাইকালচারেশন আসলে কি বস্তু। এটা শুনতে খটোমটো শোনালেও এটা খুব আমাদের যাপিত জীবনের অভিজ্ঞতার মধ্যেই এই জিনিসটা আছে। অ্যাকালচারেশন হচ্ছে, আমি যে বাংলাদেশে 28 বছর থাকলাম, আমি যদি প্রথম মাস্টার্সে আসাটাকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আসাটাকে আমি গণ্য করি, তাহলে তো আমি তো বাংলাভাষী একজন এশীয় মানুষ। আমার যে জীবনের যাপিত জীবনের যে বাস্তবতা, আমার যে চিন্তার জায়গা, ভাবাদর্শ, তাই না, এই সবকিছু গড়ে উঠেছে আমার সমাজে। আমার যে অভিজ্ঞতা লাভ হয়েছে, আমার কমিউনিটিতে যে ফিলোসফিটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, অভিজ্ঞতা লাভ করেছি এবং আমি চর্চা করেছি, তার আলোকে আমার সমস্ত কিছু অ্যাজ এ কালচারাল বিইং আমি গড়ে উঠেছি, তাই তো? তারপর যখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আসলাম, তখন এই কালচারটা তো কমপ্লিটলি ডিফারেন্ট। আমি প্রথমেই বলেছি যে আমরা একটা 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 কালেকটিভ সোসাইটি থেকে বিলং করি, তাই না? এখানে মানুষ মাত্রই ইন্ডিভিজুয়ালিস্টিক, এবং লিটারেলি দে আর ইন্ডিভিজুয়ালিস্টিক। প্রত্যেকটা মানুষের আলাদা জীবনবোধ আছে, তাদের আলাদা আলাদা গোল আছে, আলাদা আলাদা ড্রিম আছে, এবং সেটা নিয়ে কেউ কাউকে জাজ করছে না। ইটস দেয়ার লাইফ, দে উইল চুজ হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু উইথ দেয়ার লাইফ। তো এটা তো আমাদের প্রথম একটা ধাক্কা আমি বলবো, তাই না? একটা সাংস্কৃতিক ধাক্কা, কালচারাল শক বলি আমরা নাকি? কালচারাল শক বলি। আমি বোধহয় একটু বাংলায় বলেছি, এটা সাংস্কৃতিক হ্যাঁ, ধাক্কা। কারণ আসলে অনেকে বুঝবে না একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে কালচারাল শক, ওকে কালচারাল শক। তো সেইটা একটা জিনিস। তারপরে আমি বলবো যারা স্টেমে আসে, টেক ফিল্ডে যারা আসে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু এই ঘটনাটা কম ঘটে। তার কারণ হচ্ছে যে সেখানে মোস্টলি আমি যেটা জেনেছি বা শুনেছি তোমার থেকে এবং আমার অন্যান্য টেক ফিল্ডের বন্ধু বান্ধবের থেকে, যে এটা মোস্টলি এশিয়ান পিপল আর দেয়ার, তাই না? আমেরিকানসরা একটু কম মানে বেসিক্যালি আমরা তো আসলে এসে আমাদের ক্লাস অবশ্যই করতে হয়, বাট ক্লাস আমাদের জন্য আসলে এতটা ইম্পর্টেন্স না। আমাদের তো ল্যাবে কাজ করতে হয়, মানে রেগুলার 9 to 5 অ্যাটলিস্ট আমার ল্যাবে কাজ করতে হতো, এবং অফিসের মতো, এভরিথিং অফিসের মতো। এবং প্রফেসর ইজ লাইক আওয়ার বস। তাকে আসলে তার আবার স্পেশাল ডেজিগনেশন আছে, তাকে বলে পিআই। হ্যাঁ, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। মানে সে, মানে আমাদের ল্যাব তো অনেক বড় এবং ল্যাবে অনেক এক্সপেন্সিভ ইকুইপমেন্টস থাকে, এবং আমার ল্যাব হচ্ছে আলাদা, মানে একটা রুম ছিল আলাদা অফিস আমাদের, সেখানে আমাদের কিউবিকল আছে, এবং আরেকটা রুম ছিল হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট এবং সবকিছু। হ্যাঁ, তো সেখানে বেসিক্যালি আমার কলিগ যারা, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা আইদার ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, এইসব কান্ট্রি থেকে আর কি। এবং আমি হচ্ছে বাংলাদেশি, আমার সাথে কয়েকজন বাংলাদেশি ছিল। সো মোটামুটি আপনি যেটা বললেন এক্স্যাক্টলি রাইট। যারা আমেরিকান, হ্যাঁ, যারা প্রথম কথা তারা ইঞ্জিনিয়ারিং পড়ে না। দ্বিতীয় কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বাই এনি চান্স যদি পড়ে ফেলে, সে আন্ডারগ্রেডের পরে, মানে ব্যাচেলরের পরেই সে অনেক টাকার জব টব করে, তার মাস্টার্সের দরকার নেই, রাইট? সো আলটিমেটলি আমরা কোনো মানে জাস্ট শেষ করি, কোনো একটা আমেরিকানকে ল্যাবে দেখা বা আমাদের আমেরিকানের সাথে রিসার্চ করা আর অমাবস্যার চাঁদ দেখা সেম কথা। মাঝে মাঝে দেখা যায়, নট অলওয়েজ। তো এই তুমি যে সিনারিওটা বললে, কমপ্লিট অপোজিট সিনারিও হচ্ছে আমাদের ক্ষেত্রে। যেমন আমি যদি স্ট্যাটিস্টিক্যালি বলি, টলিডোতে যখন আমি এমএসডব্লিউ প্রোগ্রামে আসলাম, আমি ছিলাম তাদের বিগত 50 বছরের ইতিহাসে প্রথম এশিয়ান, নট প্রথম বাংলাদেশি, বাট প্রথম এশিয়ান। ওয়াও, মানে তো আমি গেছিলাম আপনার ইয়েতে, যতবারই গেছি ততবারই আমি জিনিসটা রিয়েলাইজ করছি। আমি মনে হয় বেশ কয়েকবার পয়েন্ট আউট করছি। I was always surrounded by Americans, এবং আমি মানে আমি আর এই হিসেবে যেখানে কাজ করতাম আমার ডিপার্টমেন্টে, একটা সিগনিফিকেন্ট পার্থক্য আমি একটু বলে রাখি, এই মুহূর্তে মনে আসলো আমার। সেটা হচ্ছে যে প্রফেসরদের কথা যেমন তুমি বললে যে তোমাদের ফান্ডিং এর ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে প্রফেসরই বস, ব্যক্তি মানুষ প্রফেসর।
আমাদের হুম ক্ষেত্রেও এটা এটা আবার অপোজিট। কারণ আমি আরএ ছিলাম ডিপার্টমেন্টের, আমি কোনো প্রফেসরের স্পেসিফিক আরএ ছিলাম না। হুম আমি হুম আমি 20 আওয়ার্স কাজ করতাম, কিন্তু সেটা সেটা খুবই ডিফার করতো, মানে উইক টু উইক, মান্থ টু মান্থ, সেমেস্টার টু সেমেস্টার। তো এটা আর একটা বিষয় যে আমি কিন্তু কোনো প্রফেসরের স্পেসিফিক আরে ছিলাম না। এই এখন পিএইচডিতে আমি আছি, তার কারণ তখন আমাকে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করতে হচ্ছে এন্ড এভরিথিং। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে এটা ছিল না, আমি ছিলাম ডিপার্টমেন্টের আরে। হুম হুম তো সেটা একটা জিনিস। আর আরেকটা বিষয় হচ্ছে যে একালচারেশনের প্রসঙ্গটা আসলে এই কারণে যে তুমি যেটা বললে যে আমেরিকানসদেরকে খুব কম দেখা যায় স্ট্যাম ফিল্ডে, তার একটা বড় কারণ হচ্ছে যে ওই যে আবারও চয়েস ইয়াতে আসছে, তাদের মানে তাদের যে অপশন আছে, এই অপশনটাকে স্বাভাবিকভাবে তারা এনজয় করবে। তো এই কঠিন কাজটা বোধহয় তারা এশিয়ানদেরকে দিয়ে করাচ্ছে, এবং সহজ বা আরামদায়ক কাজটা তারা করতেছে নিজেরা, এবং আমি সেই এই আবার একটু বোধহয় আরামদায়ক কাজের মধ্যে ঢুকে পড়েছি এই সৌভাগ্যজনক ব্যাপারটা ভাবে। এই ব্যাপারটা আপনি হচ্ছে লাকি ফিউ, মানে এই জায়গাটা অনেক এই জায়গাটায় যাওয়াটা সবাই তো যাইতে পারে না, অ্যাজ ইউ হ্যাভ পয়েন্টেড আউট যে আপনি হচ্ছে ফার্স্ট এশিয়ান। সো Right. অবশ্যই মানে এই জন্য আমি বলছি যেটা রেয়ার, এবং এটা অবশ্যই মানে আমাদের থেকে আপনি যে কাজটা করছেন সেটা বেশি সম্মান ডিজার্ভ করে, বিকজ ইউ আর লাইক আপনার ডাটা সেট তো খুবই কম, তাই না? তো এখন এখানে একটা জিনিস বলা উচিত যে রিসেন্টলি আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি Mhm. আপনি ভিভেক রামাস্বামী, Yes, ইয়ের, Vivek Ramaswamy, yeah. হ্যাঁ, Mhm. ট্রাম্পের অ্যাডভাইজার, এবং Right, 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 টেকনিক্যালি হচ্ছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, মানে right. যেটা হচ্ছে এখনো হয় নাই কোনো একটা ডিপার্টমেন্ট ইউএসএ, বাট হবে। Mhm. সেটার ইনচার্জ, ওয়ান অফ দ্য ইনচার্জ হচ্ছে বিবেক রামাস্বামী, এবং সে হচ্ছে রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিল, দেন হি রিজাইন অ্যান্ড ট্রাম্পকে হচ্ছে তার এন্ডোর্সমেন্ট দিছে। Mhm. ও রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলছে, সেটা হচ্ছে যে আমেরিকার কেন ট্যালেন্ট দরকার, কেন আমেরিকার H1B বা হচ্ছে এরকম স্ট্যামফিল্ডের মানুষজন দরকার। তার কারণ হচ্ছে আমেরিকানরা একটা প্রম কুইন বা হচ্ছে চিয়ার লিডারকে যে পরিমাণ হচ্ছে মানে চিয়ার্স করে, রাইট, যে পরিমাণ হচ্ছে কি বলে এটাকে সেলিব্রেট করে, সেম জিনিসটা হচ্ছে যে সায়েন্স ফেয়ারে ফার্স্ট হচ্ছে, বা যে হচ্ছে ম্যাথে ভালো, ম্যাথ অলিম্পিয়াডে খুব ভালো করতেছে, বা রোবোটিক্সে ভালো করতেছে, তাকে কিন্তু সেম ভাবে হচ্ছে তাকে সেলিব্রেট করে না আমেরিকানরা, রাইট? এবং এটার কারণে যেটা হয়েছে যে কালচারালি সে বলতেছে যে এরকম ল্যাকিংস আছে, এবং আলটিমেটলি হি সেইড যে এই কালচারটা মানে কাইন্ড অফ লাইক আপনি যেটা বলছেন যে আসলে তাদের অনেক অপশন থাকে, রাইট? এবং Right. এবং মজার ব্যাপার, আপনি চিন্তা করেন ইলন মাস্ক নিজে, দ্য গাই, হি ইজ দ্য রিচেস্ট পার্সন অন দিস প্ল্যানেট রাইট নাও, রাইট? এবং কদিন পরে নট অন দিস প্ল্যানেট, সে আশেপাশের প্ল্যানেটেও রিচেস্ট পার্সন হয়ে যাবে। That is true. দিস গাই, সে আমেরিকাতে ঢুকছে গেস হোয়াট, H1B ভিসায়, এবং সে এখন কাইন্ড অফ লাইক মানে তাকে মানে যদিও এটা সত্যি না, শ্যাডো প্রেসিডেন্ট হিসেবে সবাই যোগ করতেছে। Mhm. আই মিন ইমাজিন মানে, এবং আরেকটা মানে আমাদের একটা ডেটা এখানে রিলেভেন্ট যে এখানে কিন্তু বেশিরভাগ স্টার্টআপ, $1 বিলিয়ন স্টার্টআপ বেশিরভাগ নাকি হচ্ছে এখানে ইমিগ্রেন্টরা বানাইছে, লাইক 60%, মোর দ্যান 60% $1 বিলিয়ন যত স্টার্টআপ আছে তারা ইমিগ্রেন্ট। কারণ আমেরিকানরা তো হচ্ছে দেয়ার লাইফ ইজ অলরেডি সেটেল, তাদের বাবা মার লাইফ সেটেল, তারা কেন হচ্ছে হার্ড পাতে যাবে, রাইট? No, 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 no. Exactly, exactly. এবং এখানে দুটো বিষয় পয়েন্ট আউট করবার মতো আছে আমার মনে হয় তোমার আলোচনায়। আম, একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় জীবনে, আমার মনে হয় এটা কাইন্ড অফ হিউম্যান নেচার, সেটা হচ্ছে আমরা জীবনের থেকে সহজ আনন্দ খুঁজি। কঠিন আনন্দ বলে তো কিছু হয় না, মানে কঠিনটা তো কঠিন কাজ, সেটাকে অর্জন করতে হয়, কঠিন কাজ করে একটা সহজ কিছুকে অর্জন। আনন্দের কিন্তু ভাই একটা ফেমাস একটা মনে হয় কোনো একটা ইংলিশ একটা ট্রান্সলেশন আছে, এটা খুবই ফেমাস এবং সবাই আচ্ছা। কিন্তু এই জিনিসটা অলরেডি জানে, আমি ভুলে গেছি। ইটস লাইক সিম্পল প্লেজার অর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু ওকে, একটা। ওকে, ওকে, হ্যাঁ, ওকে, মানে ওকে। ওই যে আমরা ওই যে ডোপামিন এডিক্টেড, আমরা যে রাইট, রাইট, যেরকম আর ডোপামিন কি, অ্যাডিকশন, হ্যাঁ হ্যাঁ, ডোপামিন অ্যাডিকশন, হ্যাঁ রাইট, 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 হ্যাঁ। রাইট। এবং এখন তো ডোপামিন ফাস্টিং এই সমস্ত নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তাই না? যে অনেক কথাবার্তা হচ্ছে। অনেক কথাবার্তা হচ্ছে। এবং যেহেতু আমি কাইন্ড অফ সাইকোলজি, এক অর্থে মানে ক্লিনিক্যাল সাইকোলজি একটা অংশ আসলে সোশ্যাল ওয়ার্কের কাজ, যেটা যারা আমাদের এখানে এই প্রফেশনটা 3টা ভাগে বিভক্ত, 3 ধরনের প্রফেশনাল সেখান থেকে বেরোয়। একটা হচ্ছে ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, যারা হসপিটাল সেটিংয়েও কিন্তু এখানে সোশ্যাল ওয়ার্কার আছে। তো তারা হচ্ছে মাইক্রো সোশ্যাল ওয়ার্কার। আমি যেটা করি এটা হচ্ছে ম্যাক্রো। আরেকটা আছে মেজো, যেমন ধরো কোনো একটা অর্গানাইজেশন, স্পেসিফিক অর্গানাইজেশন হতে পারে, যেমন ধরো কারেকশনাল ফ্যাসিলিটিস, সেখানে বাঞ্চ অফ সোশ্যাল ওয়ার্কার্স আছে, তারা হচ্ছে হুম মেজো। হুম হুম হুম। তো এই যে
এই যে ডোপামিন ফাস্টিং এর কথায় মনে আসলো আর কি, যে আমাদের ব্রেইনটাকে আমরা সবসময় ওয়ার্ড করে রাখতেছি, সবসময় ফিট করতেছি ইজি প্লেজার, এবং এই সহজ আনন্দ ফিট করবার কারণে আমার মনে হয় যে আমাদের জেনারেশনে বা যাদেরকে আমরা জেনজি বলছি, মিলেনিয়ালস ইত্যাদি বলছি, তাই না, তাদের ভেতরে হার্ড ওয়ার্কের প্রতি এক ধরনের বিতৃষ্ণা তৈরি হয়েছে ইভেনচুয়ালি, এবং স্ট্রাগল আমার মনে হয় করতে তারা চায় না ওরা। স্ট্রাগল করতে চায় না। আরেকটা বড় বিষয় হচ্ছে যে এই যে সেন্স অফ রেসপন্সিবিলিটি, এই জিনিসটারও এক ধরনের ঘাটতি দেখা দিছে। তার কারণ একভাবে তারা সামাজিক যে মানে আমরা যখন বেড়ে উঠতেছি, তাই না, তখন তো আমরা অনেকগুলি বড় বড় টেকনোলজিক্যাল চেঞ্জ দেখেছি, সোসাইটাল চেঞ্জ দেখেছি, এবং সেগুলোর সাথে আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়েছে কাইন্ড অফ, তাই না। আমার মনে আছে আর্লি 2000-এ যখন বাংলাদেশে মুঠোফোনগুলো অর্থাৎ সেলফোনগুলো যখন অ্যাভেলেবল হওয়া শুরু করে, তখনও বাংলাদেশের খুব কম সংখ্যক নেহায়েত একটু উচ্চ মধ্যবিত্ত ধনী এই ধরনের মানুষদের কাছে ফোন ছিল, এবং গ্রামীণ ফোন তখনও পাশে থাকুন, রাইট গ্রামীণ ফোন রাইট পাশে থাকুন। হুম, পাশে থাকুন, এবং তখনও বাড়ির ছাদে ওই পুরোনো জমানার টেলিভিশনের এন্টেনার মতো এক ধরনের এন্টেনা ফিট করতে হতো এক্স্যাক্টলি, অ্যান্টেনা নেটওয়ার্কের ফিট কাভারেজ করে পাওয়ার জন্য। নেটওয়ার্কের কাভারেজ করার জন্য রাইট গ্রামের রাইট দিকে। এক্স্যাক্টলি। সেইখান থেকে চিন্তা করো একদম সাম্প্রতিক সময়ে এআই পর্যন্ত, আমরা কতটুকু জীবদ্দশার ভেতরে কতগুলো সাংঘাতিক এবং বৈপ্লবিক, তাই না, এই টেকনোলজিক্যাল চেঞ্জেস গুলো দেখেছি। এবং টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে কিন্তু অ্যাডপ্ট করাটা একটা কালচারাল ফেনোমেনা, এটা কিন্তু আকস্মিকভাবে হয় না, হুম হুম তাই না। তো সেটাও এক ধরনের, সেটার সাথে এক ধরনের কালচারের যোগাযোগ আছে। মানুষকে আমি তিনভাবে দেখি, তিনটা লেয়ার থেকে। একটা হচ্ছে মানুষ জাস্ট একটা এক্সিস্টেন্সিয়াল বিইং, মানুষ একটা বস্তুর মতো, বস্তুর বৈশিষ্ট্যগুলো তার ভিতরে আছে, প্রাণীর বৈশিষ্ট্যগুলো আছে। কিন্তু মানুষের জন্য যেটা সবচাইতে কঠিন আমার কাছে মনে হয়, বা সবচাইতে সংগ্রাম মুখর, সেটা হচ্ছে মানুষ হয়ে ওঠার যে পথটা, যে রাস্তাটা, সেটা মোটেই সহজ না, সেটা খুবই বন্ধুর একটা পথ, তাই না। হুম হুম তো সেই জায়গাটা, সেই বিষয়টা নিয়ে কথা বলতে যেই বোধহয় অ্যাকালচারেশন বা কালচারেশন প্রসঙ্গ আবার চলে আসে, যে একজন বাংলাদেশী মানুষ হিসেবে সেই সাংস্কৃতিক বাস্তবতাটাকে মনে মস্তিষ্কে করে নিয়ে এসে আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শুধু একটা দেশ নয়, মনে রাখতে হবে এই দেশে তুমি এসেছো কিন্তু সমস্ত পৃথিবীর মানুষের সাথে কম্পিট করে, আমিও এসেছি কিন্তু সমস্ত পৃথিবীর মানুষের সাথে কম্পিট করে, তাই না। সবার ডেস্টিনি তো এটা। এই যে দ্য গ্রেট আমেরিকান ড্রিম বলে একটা ব্যাপার আছে, গ্রেট ক্যানাডিয়ান ড্রিম বলে কিছু আছে নাকি, ব্রিটিশ ড্রিম বলে কিছু আছে, তো নো ওয়ান ইজ সেলিং ড্রিম। কানাডিয়ান ড্রিম বলে ভাই এই জিনিসটা আছে, ব্রিটিশ ও ড্রিম ওকে, নাই, কানাডিয়ান, ওকে কানাডিয়ান ড্রিম ব্রিটিশ ড্রিম বলে নেই, আছে। ওকে ক্যানাডিয়ান ড্রিম বলে জিনিসটা আছে, ওকে ফাইন, দ্যাট ইজ গুড। তা আমি হ্যাঁ, কাউকে শেষ হয়ে মানে গেছে একজন আবার, ওটা খুব অল্প সময়, 5 বছরের জন্য ছিল, 5 ছিল, বছরে ওকে পিআর, ওকে তারপর এখন পিআর বন্ধ করে দিয়ে এখন কানাডিয়ান ড্রিম শেষ। ড্রিম শেষ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো then we can safely say that they are not selling dreams anymore, right? এক্স্যাক্টলি, Okay. রিসোর্সেস নাই তো, ওদের আউট অফ Resources, রিসোর্সেস right, রাইট নাও। right. Then USA is the only country that is selling dream. সাস্টেনেবল And সাস্টেনেবল ড্রিম যেটাকে বলে আর কি, ফর right, মানে সেই এইটিজ এর অনেক it আগে, is তার আগে যখন ওই যে ইউরোপিয়ানরা যখন আসছিল 40s-এ, right, তারও right, আগে। right. হ্যাঁ, তো সেই ড্রিমটাকে চেস করতে যেই আমাদের মধ্যে এই যে সাংস্কৃতিক দ্বৈততাগুলো, আমরা বাংলাদেশি সত্তাটাকে পাশে সরিয়ে রেখে, বা পাশে সরিয়ে রাখতে কি আদতে পারি? দিন শেষে কিছুদিন পর পর তোমার মনে হয় না আমি একটু বাংলাদেশি খাবার খেতে চাই? তোমার মনে হয় না যে আমি এক্স্যাক্টলি। একটু আড্ডা দিতে চাই? এই যে আড্ডা দিতে চাওয়া, এই যে বাংলাদেশি ধরো এটা কাচ্চি বিরিয়ানি খাওয়ার যে প্রবণতা, এ কি তুমি কোনোদিন, তুমি একটা মার্কিন পাসপোর্ট পেলে কি তোমার এই প্রবণতা ঘুচে যাবে? আড্ডা দেবার না না বাসনা না, চলে যাবে? অবশ্যই না। চলে যাবে না কিন্তু, ঘুচে যাবে না কিন্তু। হুম, তার কারণ ওইটা তোমার মৌলিক সাংস্কৃতিক সত্তা। কিন্তু সেই একই সাথে মার্কিন ওয়ার্ক কালচারের সাথে অ্যাডপ্ট করা, এই যে গ্লোবাল কম্পিটিশনের সাথে নিজেকে সবসময় আপ টু ডেট রাখা, কনস্ট্যান্টলি পুশিং ইয়োরসেলফ টু প্রডিউস গুড কোয়ালিটি ওয়ার্ক, অল দিস থিংস আর হার্ড। তো কিভাবে তোমার দুটো ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক সত্তা কোএক্সিস্ট করবে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়ে, সেইটাই হচ্ছে বাইকালচারেশনের বিষয়। যে দুটো আচ্ছা। ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক সত্তাকে একই সাথে তুমি বহন করে চলো, এবং শুধু যে বহন করে চলো তাই নয়, তুমি দুটোকে চর্চা করো, যত্ন নাও, পেলে পুষে রাখো, তাই না। এবং কিন্তু তার লাইক মধ্যে চিন্তা করেন, আপনি কনস্ট্যান্টলি চিন্তা করেন যে আমি বাংলাদেশি কারোর সাথে কথা বলতেছি বাংলায়, কিন্তু হচ্ছে যখনই আমি জাস্ট লাইক এভরিওয়ান এলস আমার ইংলিশে কথাবার্তা হচ্ছে, জাস্ট এই সিম্পল রাইট একটা ব্যাপার, মানে আপনি তো লাইক অনেক ম্যাক্রো লেভেলে বলতেছেন, বাট আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করেন যে 10 দ্যাট ইজ মিনিটের মধ্যে আমার হয়তো বা 3বার ডিসিশন চেঞ্জ করতে হচ্ছে, ইংলিশ না বাংলা, হ্যাঁ, কার এক্স্যাক্টলি সাথে ইংলিশ কার সাথে বাংলা। এক্স্যাক্টলি
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং এই জিনিসটা রিকগনাইজ করে কিন্তু মাই আমেরিকান ফ্রেন্ডস, দে ডু রিকগনাইজ ইট। ওয়ান অফ দেম টোল্ড মি that he can think of getting a PhD studying materials in a foreign language and getting that degree and getting a job over there in a foreign land and being very capable of using that foreign language and producing intellectual works, you know. That is not easy at all. তো এই যে জিনিসটা, এই যে পথটা, এই পথটা ধরে হাঁটতে হাঁটতে একটা সময় তুমি খেয়াল করবা যে তোমার যে বাংলাদেশের মেমোরিগুলো, তোমার যে বাঙালি সত্তাটা, সেটা একটু একটু করে যেন ফিকে হয়ে আসছে। হয় না সেরকম? হুম কারণ হুম যা কিছু কিন্তু তুমি ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করো না, তাই না? তুমি, আমার বাবা মাকে আমি স্পর্শ করেছি কবে? আমার যিনি স্ত্রী আছেন, আমি তাকে স্পর্শ করেছি কবে? আমি তাকে শেষ কবে দেখেছি, তাই না? আমি আমার যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, আমি তাদেরকে শেষ কবে আমি তাদের সাথে আড্ডা দিছি? তো এইগুলো, এই মেমোরিগুলো আস্তে আস্তে ফেডেড হতে থাকে। ওই 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 যে ব্যাপারটা যে তুমি তোমার বাঙালি সত্তাটাকে আস্তে 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 করে হারাচ্ছ, তখন তুমি এক ধরনের অ্যাকালচারেশনের পথ দিয়ে হাঁটতেছো, তাই না? কিন্তু এই গোটা জীবন জুড়েই কিন্তু শুধু যে স্টুডেন্ট লাইফে আমাদের এটা শুরু হয় স্ট্রাগলটা, এই জার্নিটা, দেন ফার্স্ট জেনারেশন ইমিগ্র্যান্টদের ক্ষেত্রে গোটা জীবনটাই কিন্তু কেটে যায় এই সাংস্কৃতিক এবং মানসিক দ্বৈততা নিয়ে বাঁচতে বাঁচতে। আমরা কোনো একটা জায়গায় অবস্থান করা মানেই কিন্তু সেখানে থিতু হতে পারা নয়। হুম সমস্ত আমার খুলনাতে আমাদের যে বাসাটায় আমার যে ঘরটা আছে, সেই ঘরটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো 5 তারকা হোটেলের ঘরের তুলনায় খুবই সাদামাটা। কিন্তু সেইটা আমার ঘর, সেটাকে আমি ঘর বলছি, তাই না? আপনাকে যদি আমি আমি কি মানে চুজ করতে দেওয়া হয় যে রাইট, রাইট, লাইক রাইট। যে আমি এখন সেটাকে রাইট নাও হুইচ ওয়ান এক্সাক্টলি, উইল ইউ চুজ, এক্সাক্টলি, রাইট? এক্সাক্টলি, এক্সাক্টলি। তো এই যে ব্যাপারটা যে তোমার ভেতরে ঘরের ধারণার সাথে আছে ফিরে যাবার বাসনা, যে আমি ঘরে ফিরে যেতে চাই। আমি তো হোটেলে ফিরে যেতে চাই না। আমি ভেগাসে যে হোটেলে ছিলাম সেটাকে আমি মোটেই অন করি না। আমি ক্যালিফোর্নিয়া যে হোটেলে ছিলাম আমি সেটাকে মোটেই অন করি না। কিন্তু ওই খুলনা শহরে ওই খুব সাদামাটা একটা ঘরটাকে আমি প্রচন্ড অন করি। ওইটা আমার ঘর, আমি ওখানে ফিরে যেতে চাই। এই মার্কিন যুক্তরাষ্ট্রে তুমি কখনো টলেডোতে ছিলে, তাই না? তুমি এখন উইসকনসিনে আছো, আমি আগে টলেডোতে ছিলাম, আমি এখন কেন্টাকিতে আছি। এইগুলো আমাদের জন্য স্রেফ স্থান। স্থান ঘর হয়ে ওঠে তখন যখন তার সাথে ওনারশিপ যুক্ত হয়, তার সাথে ভালোবাসা, মায়া, মমতা যুক্ত হয়, এবং সেখানে যুক্ত হয় একজন মানুষ বা এ বাঞ্চ অফ পিপল হতে পারে, একটা কমিউনিটি হতে পারে, যেখানে আমি আমার আমার অনুভূতিগুলোকে রিফ্লেক্টেড হতে দেখি। মনে রাখতে হবে, আনন্দ এবং উদযাপন তখনই প্রকৃত হয়ে ওঠে, তখনই সত্য হয়ে ওঠে, যখন সেটা আমরা অন্যের চোখে দেখতে পাই, অন্যের মধ্যে উপলব্ধি করতে পারি। তোমার জীবনে একটা অ্যাচিভমেন্ট হলে আমি আনন্দিত হই, তখন ওইটা তোমার, এই যে আমি আনন্দিত হলাম দেখে তোমার প্রকৃত আনন্দ হলো। এই কারণে তুমি দেখবে যে একটা রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের প্রায়শই মনে হয় না একটা বন্ধু বান্ধবের সাথে খেতে পারলে বোধহয় ভালো লাগতো। একটা খুব এক্স্যাক্টলি। সুন্দর জায়গায় গেলে মনে হয় না, আহা আমি আমার বাবা মাকে যদি এটা দেখাতে পারতাম, আহা আমি যাকে ভালোবাসি তার সাথে যদি আমি এই জিনিসটা উপভোগ করতে পারতাম। তার মানে যখনই সুখ বা আনন্দ শেয়ার করা হয় তখনই সেটা প্রকৃত হয়ে ওঠে, তখনই সেটা অনন্য হয়ে ওঠে। তাহলে এই যে ব্যক্তি মানুষ হিসেবে একটা সাংস্কৃতিক বাস্তবতা থেকে আরেকটা সাংস্কৃতিক বাস্তবতায় জাম্প করা এবং সেটার সাথে মার্জ করার চেষ্টা করা, সেইটাই আমাদের জন্য একটা জীবনব্যাপী, আহ আমি বলবো একটা পরিক্রমা, একটা পথ পরিক্রমা। আমরা শেষে কোথায় যে আমাদের প্রত্যেকের গন্তব্য আলাদা আলাদা হতে পারে। ধরো তোমার গন্তব্য আমার গন্তব্য আলাদা হতে পারে, কিন্তু এই যে সাংস্কৃতিক বাস্তবতা, সেটা কিন্তু অভিন্ন আমাদের সকলের ভেতরে। তো সেইখানে এই যে কমিউনিটির কথা আমি বললাম, যে আহ, আমরা যারা বাংলাদেশ থেকে আসি বিভিন্ন জায়গায়, এক এক জায়গায় বাংলাদেশি কমিউনিটির সাইজ এক এক রকম, তাই না? টরিডোতে একরকম ছিল, হয়তো উইসকনসিনে একরকম। প্রফেশনাল হিসেবে তুমি একভাবে কমিউনিটির সাথে এঙ্গেজ করো, স্টুডেন্ট হিসেবে আরেকভাবে করতে, আমি হয়তো এখানে এসে আরেকভাবে করি, টরিডোতে আরেকভাবে করতাম। কিন্তু এখানে কমিউনিটির ভেতরে আন্তঃসম্পর্কটা অত্যন্ত জরুরি। এইটা মানুষকে, একজন ব্যক্তি মানুষকে তার জীবনের এই যে জার্নিটা এবং তার ভেতরে থাকা যে উত্থান পতন, সেইটাকে আমি বলবো যে বেশ খানিকটা উপশম করতে পারে, তার যন্ত্রণাগুলোকে, তার আনন্দগুলোকে আরো গভীরভাবে উপলব্ধি করাতে পারে, এবং তার জীবনটাকে সহজ করে তুলতে পারে। তো আমি মনে করি যে এই আলোচনার শেষ পর্যন্ত মৌলিক বিষয় এখানে এসে হয়তো পৌঁছবে, যে যে ফিল্ড থেকে আসুক, নিজেকে অনন্য করে তোলার মতো বৈশিষ্ট্যগুলোই শেষ পর্যন্ত হয়তো তাকে
আহ, অন্যদের থেকে আলাদা করে তুলবে এবং মোর কম্পিটেন্ট ক্যান্ডিডেট করে তুলবে, সেটা একটা জিনিস। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে যে ফিল্ড থেকে আসি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর আমাদের প্রত্যেকের এই সাংস্কৃতিক এবং মানসিক যে বাস্তবতা, যে জার্নি, সেটি অভিন্ন। সেইখানে যেন আমরা পরস্পরকে সাহায্য করি, যাতে করে, এবং সেটা একটা উইন উইন সিচুয়েশন, সেটা প্রত্যেকের জন্য, আমি বলবো প্রত্যেকে এখান থেকে লাভবান হতে পারে, যদি প্রত্যেকে প্রত্যেকের খেয়াল নেয়। এই এক্স্যাক্টলি। খুব সুন্দরভাবে ভাই আপনি উপস্থাপন করছেন উইথ থ্যাংক ইউ, টেকনিক্যাল থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ড। ধন্যবাদ। তোমাকে আর এখানে অভিনন্দন। জাস্ট ওই যে রিসেন্টলি দেখলাম যে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে যে একটা মানুষ, হ্যাঁ, হুম হুম সে হুম। হচ্ছে 23 কেজির 2টা সুটকেস নিয়ে সে যখন এয়ারপোর্টে যায়, সে নিজেও জানে না সে যে জিনিসগুলো ছেড়ে দিচ্ছে, দ্যাটস এ হিউজ পসিবিলিটি, আই মিন 90% পসিবিলিটি সে এই জিনিসগুলোর কাছে কখনো আর ব্যাক আসবে না। এক্স্যাক্টলি, দ্যাট মানে দ্যাট ইজ আই ট্রু। মিন সে হয়তো বা ভিজিট করবে এভরি ইয়ার ওয়ান্স অর টুয়াইস, হ্যাঁ, অথবা 2 বছরে একবার, কিন্তু থিংস উইল নট ইট বি উইল দ্য নেভার সেম, বি দ্য সেম। নো, নেভার নেভার নেভার। রাইট? আমি তোমাকে ইন্টারাপ্ট করতে চাইনি, কিন্তু আমি জাস্ট একটু যোগ করতে চাই। তানভীর, আমাকে ক্ষমা করো। আমি এই যোগ করার লোভটা সামলাতে পারছি না। সেটা হচ্ছে যে, আমি তোমাকে বলেছি যে আহ, আমি ফিলসফি এবং লিটারেচারের একজন অ্যাভিড রিডার। আমি বোধহয় বাংলায় রসিক বলতে পারি। আমি দর্শন এবং সাহিত্যের একজন রসিক। তো ফিলসফিতে এনথুজিয়াস্ট, একটা রাইট? তো ফিলসফিতে একটা কথা আছে যে, তুমি কখনো একই নদীতে দ্বিতীয়বার নামতে পারো না। তার কারণ হচ্ছে, যে মুহূর্তে তুমি প্রথমবার উঠে এসেছো, ওই নদীর সামগ্রিক বাস্তবতা বদলে গেছে, সেই ঢেউগুলো আর নেই, সেই প্রেক্ষিতটা আর নেই। তুমি যদি আরো একদম অ্যাটমিক লেভেলে চিন্তা করো, সেই অনুপরমাণুগুলো এবং সেই তার সাথে লেগে থাকা অন্য সবকিছুর পারস্পরিক যে মেমোরি, ধরো যে আহ, আমরা মেটাফিজিক্স নিয়ে যখন কথা বলি, তাই না? হুম হুম হুম। আহ, সবকিছু যে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডটাই যে একমাত্র ট্রুথ, তা তো না। একটা মেটাফিজিক্যাল ট্রুথও আছে, যেটাকে আমরা হয়তো বোধ করতে পারি, অনুভব করতে পারি, কিন্তু ওই অর্থে প্রত্যক্ষ করতে পারি না, ইন্দ্রিয় দ্বারা অভিজ্ঞতা লাভ করতে পারি না। তো একটা স্থানের সাথে কিন্তু ওইভাবে মানুষ জড়িত হয়ে যায়, তাই না? কোনো খাবারের সাথে, স্থানের সাথে, মানুষের সাথে, বন্ধুর সাথে, এমনকি পোশাকের সাথেও মানুষের এই ধরনের মেমোরি তৈরি হয়ে যেতে পারে। পারে না? অফকোর্স পারে। এক্স্যাক্টলি। তো ওই ওই ব্যাপারটা হয়, তুমি যেটা বললে, যে ওয়ান্স ইউ লিভ ইট, ইউ লেফট ইট ফর এভার। হুম। ইউ আর নেভার গোয়িং ব্যাক টু দ্যাট সেম প্লেস, এবং সে দোজ কিন্তু এটা সেম জানে না, পিপল। সে এটা নো নো জানে নো, না। তারা জানে না, তারা জানে না, হুম। তারা জানে না। ওই সময় তো অনেক এক্সাইটমেন্ট, ভিসা পাইছি, রাইট আমেরিকা রাইট যেয়ে চিল রাইট। করব, অস্থির। মানে একটা সময় তার হয়তো বা আমেরিকাতে গাড়ি বাড়ি, মানে এটা যেটা হয় আমেরিকাতে গাড়ি বাড়ি হওয়া তো নট এ বিগ ডিল। সো না, এখানে এখানে হওয়ার পরে, মানে হওয়ার পরে সে রিয়েলাইজ করে আসলে আহ, আমরা যেরকম ওই যে কি বলে, বাংলায় বলে বস্তুগত জিনিসের প্রতি এত আসলে অ্যাডিক্টেড থাকি, মানে হঠাৎ করে একদিন তার রিয়েলাইজেশন আসে, হঠাৎ করে সে হয়তো বা ড্রাইভ করতেছে বা কিছু করতেছে, হঠাৎ করে এক্স্যাক্টলি তার রিয়েলাইজেশন আসে, এক্স্যাক্টলি আরে আমার এক্স্যাক্টলি। আমার যে বাসাটা, আমি যে রুমটা ছেড়ে আসছি, যে যে বাসাটা, বাই দিস টাইম হয়তো বা তার প্যারেন্টস বা তার ফ্যামিলি হয়তো বা অন্য জায়গায় মুভ করছে, সো দ্যাট মিনস লাইক ইটস ডিস্ট্রয়েড ফর এভার, রাইট? দ্যাট ইজ টোটালি ট্রু। এবং আমি একটু ব্যক্তিগত একটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। এই কথায় মনে পড়ে গেল যে, এই যে ছোট ছোট জিনিসের কথা তুমি যে বললে, যে ইউ নেভার নো আনটিল ইউ লুজ ইট। তো আমার মার একটা শাল আছে, এই যে চাদর যেটাকে বলে বা শাল বলে, আহ, সেটি আমার নানা আমার মাকে দিয়েছিলেন, আমার মা যখন কিশোরী ছিলেন। আহ, সেই শালটা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই 2012 সনে, আমার মা আমাকে দিয়েছিলেন। আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি জীবন থেকে। কিছু কিছুর জন্য নিশ্চয়ই আমার একটু কষ্ট হয়, কিছু কিছুর জন্য আই এম ভেরি ওকে। কিন্তু আমি এই শালটাকে বহন করে নিয়ে গেছি প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে আমি গেছি। এবং আমি বোধহয় অনেক গুরুত্বপূর্ণ জিনিসের সাথে এটাকে মানে তুলনীয় করিনি। আমি ওগুলোকে যেতে দিয়েছি, কিন্তু এই জিনিসটাকে যেতে দিইনি, কারণ এটা শুধু একটা বস্তু না আমার কাছে, ইমোশনাল ভ্যালু। তাই না? ইমোশনাল ভ্যালু। এবং এটা 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 খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এই জন্য যারা আসবে, যেহেতু তুমি মূলত সবাইকে হেল্প করতেছো এই জার্নিটার ক্ষেত্রে, যার যার পার্সোনালাইজ জার্নির ক্ষেত্রে, প্রত্যেকের জন্য গল্পটা আলাদা হবে, জার্নিটা আলাদা হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের সাথে আছে, তারা যেন তাদের প্রকৃত মূল্যটা অনুধাবন করে, এবং তাদের যে অনুভূতিগুলো, সেগুলো যেন তারা আহ মানে কোনো ধরনের ভনিতা না রেখে
শেয়ার করে, কারণ এই চান্সটা তারা আবার নাও পেতে পারে। যাকে ভালোবাসি বলতে ইচ্ছা হয় তাকে যেন ভালোবাসি বলে, যার প্রতি কোনো মনোবেদনা আছে তার সেই মনোবেদনাটা যেন সে নিঃসংকোচে প্রকাশ করে। প্রত্যেকের প্রতি যেন ওই আবার সেই সহমর্মিতার প্রসঙ্গ আসলো, এমপ্যাথির প্রসঙ্গ আসলো, যেন আমরা আমাদের ইমোশন প্রকাশের ক্ষেত্রে অনেস্ট হতে পারি। এটা খুব জরুরি। দেশ ছেড়ে আসবার পর এটা সাংঘাতিক মূল্যবান হয়ে ওঠে, কিন্তু তখন আর ফিরে যাবার পথ নেই। তো যতক্ষণ সেটা আছে ততক্ষণ যেন মানুষ মূল্যায়ন করে, এটা একটা শুভকামনা সবার প্রতি আমার। আচ্ছা, জাস্ট একটা জিনিস, আপনি শেষ করছেন যদিও, জাস্ট আমি একটা হাইপোথেটিক্যাল একটা কোশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, করো। আসলে আমাদের সবার মধ্যে যে দেশের বাইরে, মানে নট জাস্ট আমেরিকা, আমাদের বাংলাদেশের এখন একটা ট্রেন্ড হচ্ছে কিছু হইলেই দেশ ছাড়বো, কিছু হইলেই মানে দেশের বাইরে সেটেল হবো, একটা ড্রিম আছে। আম, এই যে আমরা, এটা আসলে আমাদেরও ফল্ট আছে, আমরাও যেরকম সুন্দর করে স্টোরি দেই, সুন্দর করে হচ্ছে রিলস দেই বা সুন্দর করে একটা পোস্ট দেই, ওইটা হচ্ছে আমাদের লাইফের বেস্ট মোমেন্টগুলো। আমি কিন্তু শেয়ার করি না যে আমি আমার মাস্টার্স লাইফে 9টা থেকে 5টা পর্যন্ত আমার রেগুলার ল্যাব অ্যাটেন্ড করা লাগছে, অ্যান্ড আমার আরও অনেক স্ট্রাগল ছিল, অ্যান্ড ক্লাস করা রাখছে অ্যাট দ্য সেম টাইম, এবং রিসার্চের প্রেশার কিন্তু অনেক বেশি। হ্যাঁ, রিসার্চের এটা তো, এটা আমরা যতই বলি যে হ্যাঁ আসলে আমরা মাস্টার্সে আসছি বা আমরা পিএইচডি করতেছি বা যেটাই আমরা করতেছি, না আমরা যদি গর্ব করে বলি যদিও, বাট এগুলা কিন্তু মানে আমাদের ফিজিক্যালি কি লেভেলের স্ট্রেনিং, এই জিনিসগুলো কিন্তু কেউ আমরা আসলে শেয়ার করি না। তা আলটিমেটলি অনেক মানুষজন এসে কিন্তু অনেক আশাহত হয়, এবং তারা বাই দিস টাইম ইজ টু লেট, তারা আসলে তখন কিন্তু ব্যাক যেতে পারে না, কারণ ব্যাক যেতে পারলে আমাদের সোসাইটি কিন্তু এরকম ভাবে তৈরি হয় না যে তারা অ্যাকসেপ্ট, তারা বলবে যে তুই গেছিলি, তোরে থাকতে পারলি না, এরকম একটা ব্যাপার। সো হোয়াট আই ওয়ান্ট টু নো, যারা মানে ধরেন আমার সাথে হয়তো বা 100 জন কথা বলবে, তাদের মধ্যে হয়তো 20 জন হয়তো বা, মানে আমি চাই সবাই আসুক, বাট আসলে আমি যদি বাস্তবতা চিন্তা করি হয়তো বা 20 জন আসবে, বাকি 80 জন হয়তো বা আসতে পারবে না, হয়তো বা বাকি 50 জন হয়তো বা তারা সারা জীবন হয়তো বা তারা বাংলাদেশেই থাকবে। হিউজ পসিবিলিটিস আছে, এবং বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে অনেক ডেভেলপ করতেছে, বাংলাদেশে অনেক অপরচুনিটি গ্রো করতেছে। তো যারা বাংলাদেশে থাকবে এবং যারা হচ্ছে এখানে সেটেল হবে, আপনার মতে যে আসলে এখানে আসার পরে সেটেল যারা হইতে পারবে না, তাদের আসলে মানে লাইফটাকে, মানে তাদের যে এই, তারা মাঝে মাঝে নিজেদেরকে একটু অসফল মনে করে, তারা মনে করে নিজেদেরকে ফেইলার মনে করে, তো এই জিনিসটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন, কিভাবে তাদেরকে হচ্ছে আপনি আপনার মেসেজ দিবেন, কারণ আপনি তো এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আমার থেকে ভালো জানেন, সো আপনি তাদেরকে ছোট্ট করে একটা মেসেজ দেন। ধন্যবাদ, ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তার কারণ হচ্ছে আমি মাস্টার্স শেষ করবার পর আমি ওপিটিতে অ্যাপ্লাই করিনি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি দেশে গেছিলাম। তার অনেকগুলি ব্যক্তিগত কারণ ছিল, অনেকগুলি ইমোশনাল কারণ ছিল, কিন্তু এবং তারপর আমি খুব সফলভাবেই আবার ব্যাক করতে পারছি, সেটি আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে, এবং আমি বলবো সফলভাবে, ভালো, হ্যাঁ হ্যাঁ রাইট, সব দিক দিয়ে আমি খুব ভালোভাবে আমার কামব্যাক হয়েছে। আমি তার জন্য কৃতজ্ঞ। যারা যারা আমাকে এই জার্নিতে সাহায্য করেছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ, আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, সকলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সেটা তো না হতে পারতো, অবশ্যই দেয়ার ওয়াজ আ স্লাইট চান্স, রাইট, অ্যাক্সিডেন্ট ঘটবার। কিন্তু দেন এগেইন, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি প্রথমে একটা বাক্য বলবো, যে বাক্যটার উপর আমি প্রচন্ড আস্থা রাখি, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এই অনুসিদ্ধান্তে এসে পৌঁছেছি। সেটা হলো, মানুষের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেই, মানুষের জীবনে আছে বিলম্বিত সঠিক সিদ্ধান্ত। আমি আবারও বলছি, মানুষের জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেই, মানুষের জীবনে আছে বিলম্বিত সঠিক সিদ্ধান্ত। যে মুহূর্তে যে একটা মানুষ যে সিদ্ধান্তটা গ্রহণ করে, ওই মুহূর্তের বিচারে, ওই সময়ের বিচারে ওইটাই তার কাছে সঠিক ডিসিশন। তারপর অন্য মানুষ আমাদের জীবনটা কিন্তু যাপন করে না। একটা প্রশ্ন আমি অনুরোধ করব, যারা তোমার দর্শক শ্রোতা আছেন, যেহেতু তুমি প্রশ্নটা করেছো, তারা যেন নিজেদেরকে এই প্রশ্নটা করেন, দিন শেষে আমি যখন ঘুমাতে যাই, তখন কি আমি কোনো গ্লানি, কোনো মনোকষ্ট নিয়ে ঘুমাতে যাই, নাকি আমি একটা ফুরফুরে মেজাজে ঘুমাতে যাই? এই প্রশ্নটার উত্তর পেলেই ওই সময়ে কোনটা তার জন্য সঠিক ডিসিশন,
সেই সেই উত্তরটাও আমার মনে হয় ওই মানুষটা পেয়ে যাবে। কারণ যে যাই করুক না কেন, আমরা কিন্তু কখনো প্রকৃত অর্থে অন্যকে খুশি করতে পারবো না, সেটি আমাদের কাজ নয়। অন্যের যাতে আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয় সেটি আমরা করব, কিন্তু অন্যকে খুশি করা আমাদের কারো দায়িত্ব নয়। কারণ না, আপনার জীবনের ব্যথা বেদনা সুখ দুঃখ সবকিছু আপনার, এটা বহন করবার জন্য আপনি কাউকে খুঁজে পাবেন না। সেলিব্রেট করার সময় অনেক খুঁজে পেতে পারেন, এটা খুবই বিটার ট্রুথ, কিন্তু দ্যাট ইজ দ্য ট্রুথ, লেটস অ্যাকসেপ্ট দিস। এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা মনে রেখে যে মুহূর্তে যে সিদ্ধান্তটাই নেওয়া হোক না কেন, সেইটা যেন এটা ভেবে নেওয়া হয় যে আচ্ছা এই মুহূর্তে কোন কাজটা করলে আমি ঘুমাতে যাবার আগে ফুরফুরে মেজাজে, কোনো গ্লানি না নিয়ে, কোনো মনোকষ্ট না নিয়ে, কোনো মাথায় ভার বহন না করে আমি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারি। আজকে এই মুহূর্তে যে ডিসিশনটা আমি নিলাম, এইটা আমাকে কোনোভাবে সকালবেলায় আগামী দিনটায় জেগে উঠতে কোনো গ্লানি বা বাধা সৃষ্টি করবে না। আমার একটা চমৎকার ঘুম হবে, আমার কোনো ভার নেই মাথায়। এই অর্থাৎ আমাদের হৃদয় একটা কথা বলে, অনেক সময় আমাদের মস্তিষ্ক ভিন্ন কথা বলতে পারে, কারণ একটা লজিক আর একটা ইমোশন। কিন্তু এই দুই একটা বিন্দুতে যে পৌঁছবে, যে বিন্দুটাতে যে পৌঁছবে সেই বিন্দুটাই হচ্ছে সেটা, যে অভিজ্ঞতাটা আমরা তখন লাভ করব সেইটা, যেটার কথা আমি বললাম, যে আমাদের কোনো গ্লানি থাকবে না, আমাদের ডিসিশন মেকিং এর কারণে আমাদের কোনো গ্লানি থাকবে না। তো ওই মুহূর্তে ওটাই ওই মানুষটার জন্য সঠিক ডিসিশন সেটা। এবং মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে কিন্তু কোনো সকল সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা মোটেই তা না। এটা এক্স্যাক্টলি। কিন্তু একটা স্ট্রাগলিং পথ। আমাদের এটাও আর একটা ভুল ধারণা যে বোধহয় আমেরিকায় গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। নো, কোথাও গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না। আপনার যে জায়গায় থেকে নিজের জীবনকে আনন্দময় মনে হয়, অন্যের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে, সেইটাই আপনার জন্য অপটিমাল ডিসিশন। মেক দ্যাট ডিসিশন। আমার আমার এই জাস্ট আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হ্যাঁ, এখানে আসলে হয়তোবা আমরা অল্প সময়ে, যেহেতু এখানে আসলে মানুষের সাকসেস রেট বেশি এবং ওরা যেহেতু হচ্ছে মেধাকে অনেক বেশি মূল্যায়ন করে মূল্যায়ন করে। আমেরিকাতে, আহ, তো এটার কারণে আসলে আমরা হয়তো অল্প সময়ের মধ্যে কিছু মানে সফলতা পাই, অল্প সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে। যেরকম আমাদের যে এজ, আমরা এই এজের মধ্যে আমরা যে ফ্যাসিলিটি এখন পাচ্ছি, লেটস সে আমরা যদি এখন চাই, আমরা চাইলে নতুন গাড়ি কিনতে পারবো, আমরা যদি চাই আমরা রাইট। হচ্ছে বাংলাদেশ, ইউএস এর বাড়ি কেনার সিস্টেম তো খুবই ইজি, আমরা বাড়ি কিনতে পারবো, দিস অ্যান্ড দ্যাট অনেক কিছু। কিন্তু ব্যাপার হচ্ছে যে এইটার অ্যাট দ্য সেম টাইম, চিন্তা করেন বাংলাদেশে একটা ছেলে যে গ্র্যাজুয়েশন করতেছে, গ্র্যাজুয়েশন করে দেখছে সে একটা ব্যাংকে জব করতেছে, সে একটু জ্যাম ট্যাম পরে 7টা 8টার সময় সে হয়তো বা বাসায় ব্যাক করবে, বাসায় ব্যাক করে সে বাবা মার সাথে একসাথে সে ডিনার করতে পারবে, একসাথে সে খাইতে পারবে। হ্যাঁ, এবং সে ঈদের সময় বা রমাদানের সময় ইফতার করতে পারবে, বন্ধু বান্ধবের সাথে মাঝে মাঝে ইফতার পার্টিতে যেতে পারবে। সো দিস থিংস, এগুলা কিন্তু আসলে ইনভ্যালুয়েবল, এগুলা কিন্তু নিঃসন্দেহে, আমরা চাইলেও পারবো না, আমরা কিন্তু আমাদের পক্ষে নিঃসন্দেহে, এগুলা পসিবল না, রাইট? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আমাদের ক্ষেত্রে মানে আমরা হয়তো বা কিছু কিছু জিনিস, হ্যাঁ আমরা আরে খুব সুন্দর একটা জায়গা আমরা ঘুরে আসতে পারবো, একটা ন্যাশনাল পার্ক ঘুরে আসতে পারবো, সুন্দর একটা ছবি দিতে পারবো, এটা সেটা, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এইসব জিনিসও কিন্তু ম্যাটার করে, যে এভরিডে তোমার প্যারেন্টসের সাথে তুমি টাইম কাটাচ্ছ, তোমার ভাই বোন বা তোমার যেসব মানুষজন ব্যাপারে তুমি কেয়ার করো, বা তোমার ক্লাসমেট বন্ধু বান্ধব, তাদের সাথে তুমি হচ্ছে এলাকার মোড়ের দোকানে যে চা খেতে পারতেছো, হ্যাঁ টঙের দোকানে চা খেতে পারতেছো, দিস থিংস ম্যাটার্স, রাইট? মানে এগুলাকে আপনি অফকোর্স। কিভাবে হচ্ছে, হ্যাঁ ভাই বলেন। সরি, গো আহেড। হ্যাঁ, আপনি শেষ করেন, মানে আমি আসলে বলে ফেলছি যে এগুলা কিন্তু ইনভ্যালুয়েবল, এবং এগুলা একটা সময় যে মানুষ রিয়েলাইজ করে হাউ ইম্পর্টেন্ট দিজ আর, রাইট? আমরাই তো রিয়েলাইজ করি যে আমরা চাইলেও কিন্তু ওই জিনিসগুলা মানে আমাদের পক্ষে এতটা ইজি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি এটা এই তোমার আলোচনাটার সাথে একদমই একমত, এবং এটাকে আমি দুটো বাক্যে বোধহয় সারাংশ টানতে পারি। এক হচ্ছে একটু অর্থনীতির ব্যাপার, কিন্তু আমরা সকলে সে কাজটা করি, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। আমরা অর্থশাস্ত্রের ভাষায় সেটাকে বলে অপরচুনিটি কস্ট। মূল বিষয় হচ্ছে যে আপনি কিসের জন্য কি ছাড়ছেন, তাই না? হুম হুম আমরা যখন একটা পণ্য কিনি, আমরা আমাদের শ্রম দ্বারা অর্জিত অর্থ খরচ করি, তা অর্থটা তো আপনার পকেট থেকে বেরিয়ে গেল। হুম হুম কিন্তু তার দ্বারা আপনি যে পণ্য পাচ্ছেন বা সেবা পাচ্ছেন, তার দ্বারা আপনার ইউটিলিটি হচ্ছে, সুখ হচ্ছে, তাই তো? তাহলে আপনি ওই সুখের বিনিময়ে বা ইউটিলিটির বিনিময়ে ওই অর্থটুকু ছেড়ে দিতে রাজি আছেন। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কিসের বিনিময়ে কি ছাড়বেন, সেইটা হচ্ছে বড় জরুরি প্রশ্ন বোধহয়। উপযোগ আরেকটা মনে হয় একটা টার্ম, রাইট? উপযোগ। উপযোগ, ইউটিলিটি যেটাকে বললাম ওইটার বাংলা বলে উপযোগ। হ্যাঁ, হুম হুম ইউটিলিটি, ওইটার বাংলা উপযোগ, রাইট রাইট। এটাকে বলে সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্টকে বাংলায় বলে সুযোগ ব্যয়।
তো সেটা একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে আহ ওহো, বিষয়টা আমার মাথায় ছিল, এখন বোধহয় আমি ভুলে দ্যাটস যাচ্ছি কিনা ফাইন। আমি জানি না। আমাদের আমাদের আসলে আলোচনা, আমরা যে থিমটা আসলে আমরা আমাদের বোঝাতে চাইছি যে আমরা বাংলাদেশিরা যারা হচ্ছে হায়ার স্টাডিজে বিভিন্ন দেশে আসি, তাদের এই যে আপনার যে আপনি যে কি বলবো, এটা দ্বি-সাংস্কৃতিক যে একটা তাদের মধ্যে থাকে, মানে এই জিনিসটা কিন্তু একটা ভালো একটা আলোচনা হয়েছে। হ্যাঁ ভাই, নিশ্চয়ই। পয়েন্টটা আমি আমি পাইছেন। পয়েন্টটা আমার মনে এসেছে, আমি জাস্ট একটা অ্যাড করতে চাই। থ্যাংক ইউ শিওর। ফর থ্যাংক ইউ। সেটা হচ্ছে গ্রোথ। গ্রোথ নিয়ে আমি গ্রোথ। বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে মানে এই প্রশ্নটা আমাদের বাবা মায়েরদের সাথেও তো নিশ্চয়ই আমাদের কারো না কারো হয়তো প্রত্যক্ষ আলোচনা না হলেও ব্যাপারগুলি নিশ্চয়ই সাবকনসিয়াসে থাকে। সেটা হচ্ছে আমার বাবা মা নিশ্চয়ই চান যে তাদের সন্তান, প্রত্যেক বাবা মাই চান আর কি, তাদের সন্তানেরা তাদের কাছাকাছি থাকুক। বিশেষ করে বাংলাদেশি বাবা মায়েদের যে মনস্তত্ত্ব, আমরা যে ধরনের সাংস্কৃতিক বাস্তবতায় বড় হয়েছি, এট দ্য সেম টাইম তারা কি চান যে একটা ব্যর্থতা নিয়ে আমার সন্তান আমার সাথে থাকুক, নাকি তারা চান আমার সন্তান আমার কাছে না থাকুক, কিন্তু আমি সুখী হব যদি আমার সন্তান যেখানেই থাকুক সেখানে সে ভালো করে, ভালো থাকে, সে সফল হয়। মনে রাখতে হবে গ্রোথের একটা অবধারিত পরিণতি হচ্ছে যে সেইটা আপনাকে মূল থেকে দূরে নিয়ে যাবে। এটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের জন্ম। আমরা সবচাইতে সেফ ছিলাম কোথায়? আমাদের মায়ের ও গর্ভে। হ্যাঁ, তা হ্যাঁ, আমরা যখন বেড়ে উঠেছি তখন কি আমরা গর্ভের ভেতর থাকতে পেরেছি আর? হ্যাঁ, আমাদেরকে বের পৃথিবীর হতেই তো কান্নাকাটি শুরু। কান্নাকাটি ইত্যাদি নানান রকমের। হুম। তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে নানান রকম জাগতিক এবং ইহজাগতিক নানান রকম হুম, বাস্তবতা হুম। এবং নানান জটিলতা এবং নানান সংগ্রামের ছোটবেলায় আমরা ভেতরে বলতাম যে লিপ্ত হওয়া। চকলেট খাবো, ফের কিটক্যাট রাইট, রাইট। খাবো, আমরা বড় হয়ে রাইট, রাইট, রাইট। আমরা ওয়াশিংটন প্রচুর করে। বড় হতে চাইতাম। বড় হওয়ার হ্যাঁ, পরে আমরা আর ভালো বোধ করি না। এখন আর তো ভাল এই লাগে যে না। তো এই 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 যে এটাকে বোধহয় ডায়ালেকটিক বলা যেতে পারে, তাই না? পরস্পর বিরোধিতা। এই হ্যাঁ। পরস্পর বিরোধিতা নিয়ে মানুষ বাঁচবে। এটা মানুষের বৈশিষ্ট্য। এটা এটা হুম, হুম। এটা ফিলোসফাররাও তাই বলে। তো এটা অবধারিত পরিণতি, মানুষের এর থেকে মুক্তি নেই। এটা মানুষের একটা নেচার। দে আর ওয়ার্ড দ্যাট ওয়ে। এটাতে কোনো সমস্যা নেই। এটা আমরা আসলে এরকম। হিউম্যান বিইংস আর লাইক দিস। হুম, হুম। তো সেইটা হলো একটা বিষয় যে আমরা যেহেতু গ্রো করছি, ফলে অবধারিতভাবে আপনি আপনার মূল থেকে দূরে সরে যাবেন। জগতের নিয়ম তাই। তাই না? জগতের নিয়ম তাই। এটাকে যদি এইভাবে দেখা যায়, এই ধরনের একটা প্রসঙ্গ কাঠামো যেটাকে আমরা বলি, তাই না? এটাকে ইংরেজিতে কি বলে? আমি প্রসঙ্গ কাঠামোর ইংরেজি ভুলে গেছি। তো মানে আমিও কোন ভুলে পার্সপেক্টিভ গেছি। থেকে আপনি দেখতেছেন এটাকে বোধহয় ম্যাটার করে বোধহয় এটা। মানে আপনি ত্রিমাত্রিক দেখছেন না দ্বিমাত্রিক দেখছেন, আপনি পয়েন্টটাকে কিভাবে বিচার করছেন, আপনার পার্সপেক্টিভ গ্রোথটাকে আপনি নাকি? পার্সপেক্টিভ বলা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা। প্রেক্ষিত। তাই তো, প্রেক্ষিত। আপনি কোন প্রেক্ষিতে একটা ঘটনাকে বিচার করছেন, তার উপর ডিপেন্ড করে আপনি ওই ঘটনা থেকে আপনার মনোজগতে কি ধরনের অনুভূতি তৈরি হবে, তার থেকে আপনার সুখ হবে না দুঃখ হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমার হ্যাঁ, মনে হয় আমরা যদি এই পার্সপেক্টিভটা মনে রাখি যে গ্রোথের একটা অবধারিত পরিণতি হচ্ছে আমি আমার সোর্স বা মূল থেকে দূরে সরে যাব, তাই না? এটা হুম, এটা হুম। একটা অবধারিত পরিণতি। সেটা হলে বোধহয় আহ মানুষের একটু মানে নিজেকে বুঝ দিতে বা এই ধরনের মানসিক বিষয়গুলোকে মোকাবেলা করতে একটু সহজ হবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভাই, আমাদের আসলে অনেক সুন্দর একটা আলোচনা হলো, এবং এটা ইউ আর কিন্তু মোস্ট ওয়েলকাম। এটা থ্যাংক দরকার ইউ। ছিল আমাদের F1 জার্নির। মানে এটা আসলে একটা, মানে আমাদের হচ্ছে আমরা সবসময় যে টেকনিক্যাল সাইডটাই চিন্তা করি যে আইএলটিএস দাও, GRE দাও, বাট এট দ্য সেম টাইম এই সাইডটা কিন্তু সবার জানা উচিত ছিল। থ্যাংক ইউ এক্স্যাক্টলি। ফর ডুইং দ্যাট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তানভীর। অনেকদিন পর একটু মুক্ত আলাপ করতে পেরে খুব ভালো লাগলো। আর সেই সাথে সেটার যে একটা আহ, তোমার প্ল্যাটফর্মের থ্রুতে তার যে একটা, আমি আশা করি একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে, একজন মানুষ হলেও যদি উপকৃত হয়, সেটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, সকলের জন্য শুভকামনা। থ্যাংক সবাই ইউ সুখী ভাইয়া, হোক। ভালো আচ্ছা, থাকবেন, গুড নাইট। তুমি ভালো থেকো, ভালো থেকো। শুভরাত্রি।